আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটিকের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি শুধু একা না, আমাদের সাথে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন গেস্ট, আমাদের প্রিয় সৌরভ ভাই। তো আমরা হচ্ছে আজকে আমরা সৌরভ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানবো। উনার যেই বাস্তব জীবনে বা বাস্তব ফ্রিল্যান্সিং জীবনের যে অভিজ্ঞতাগুলো, এগুলো হয়তোবা আমাদের কাজে লাগবে। আমার নিজেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে উনি বর্তমানে কি করছেন? ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে উনি আসলে জীবনের এই পর্যায়ে এসে কিভাবে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? এবং উনি কি প্ল্যান করছেন? উনি আসলে উনার রুটিনটা কি? এটাও জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে গত ২ বছর আগে থেকেই বসবো করে আসলে সুযোগ হয়ে ওঠে নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বসতে পারলাম। এজন্য আ শুকরিয়া আদায় করছি। একটা ডিসক্লেইমার দিয়ে শুরু করি যে ভাইয়া যে কথাগুলো বলবে এটা ১-২ দিনের ব্যাপার না। এটা বছরের পর বছর সময় দিয়েছেন, কষ্ট করেছেন। তো আমরা দেখেই ঐরকম ১-২ দিনের ভিতরে হচ্ছে বা ১ মাস ২ মাসের ভিতরে ঐরকম হয়ে যাবো, এটা না চিন্তা করে আমরা কথাগুলো অনুধাবন করব। সো আমরা সৌরভ ভাইয়ের কাছে যাব। সৌরভ ভাই কেমন আছেন? ভাইয়া কোথায় থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাই। আমি সৌরভ চৌধুরী চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম কি পানি হয় ভাই? বন্যা আছে? হ্যাঁ, বন্যা আছে বলতে চট্টগ্রাম সিটিতে সমস্যা আছে কিছু কিছু এলাকাতে, বাট আমি হইতেছি চট্টগ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মফস্বল এলাকা থেকে। মানে একটু গ্রাম টাইপের। ভাইয়ার সাথে কথা হইছিল। ভাইয়া একটু গ্রাম কোন না, আমি সম্পূর্ণ গ্রাম থেকেই আছি। এক্সাক্টলি আপনার বাসা কোথায় চট্টগ্রামের? চট্টগ্রামের সীতাকুণ্ডতে। আচ্ছা, আপনাদের চট্টগ্রাম কিন্তু মানে ফ্রিল্যান্সিং এর জন্য অনেকটাই বিখ্যাত। আমার অনেক মানুষের সাথে কথা হয় যারা চট্টগ্রাম থেকে কাজ করেন। সো আমার কাছে মনে হয় যে এটা একটা জায়গা যেখান থেকে অ্যা হচ্ছে আ বিদেশি যে ডলারগুলো আসে এটার একটা বিশাল একটা ক্ষেত্র। তো ভাইয়া এটা চট্টগ্রাম থেকে হয়তোবা, বাট আমার তো মনে হয় যে অর্ধেক ফ্রিল্যান্সার বাংলাদেশে বসে আছে সিলেটে। আচ্ছা, যাই হোক। তো সব দিকে আছে। আ বেশি বেশিরভাগ হচ্ছে যে আমি যেটা দেখেছি আরকি রাজশাহী, বগুড়া, তারপর রংপুর মানে বাংলাদেশের আনাচে-কানাচে ঢাকাতে তো সবথেকে বেশি। সিলেটেও আছে বা অন্যান্য জায়গাতেও আছে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আমাদের পুরো পডকাস্টটা আশা করি দেখবেন। তো আমরা হচ্ছে অনেকদিন পরে হচ্ছে সৌরভ ভাইকে পাইছি। আমি নিজের অনেক কিছুই জানবো কারণ ভাইয়ের কাছে আমি আসলে আমি আসলে ভাইয়ের ব্যাপারে খুব কমই জানি। তো এটা আমার ব্যর্থতা। আমি ভাইকে আশা করি নতুন করে আবার ডিসকভার করতে পারবো। তো ভাই আপনার আ এই মুহূর্তে ফ্রিল্যান্সিংটা কি ফুল ক্যারিয়ার হিসেবে আপনি পরিচালনা করছেন না কিরকম? হ্যাঁ, আমি আসলে একটা জব ছেড়ে এই ফ্রিল্যান্সিং এ আসা। আগের কিছু এক্সপেরিয়েন্স ছিল বিধায় কনফিডেন্স ছিলাম যে এখানে কিছু একটা করেই ফেলবো। তো নিতেই প্রথমেই ফুল টাইম নিছি, আর এখন গত 4 বছরের উপরে ফুল টাইম হিসেবে করতেছি আর কি। মানে জীবনের কোন সময়টাতে ভাই আসলে ফ্রিল্যান্সিং করবেন বা জীবনের কোন সময়টাতে এসে আপনি পড়াশোনা শেষ করার পর নাকি বা কোন সময়টাতে এসে আপনি চিন্তা করেছেন যে না এখন ফ্রিল্যান্সিংটা শুরু করা উচিত? তাহলে নতুন যারা শুরু করতে চায় তারা একটা আইডিয়া পাবে আরকি। আমি চিন্তা করছি হইতেছে যখন করোনার সময় আসলে করোনা বাংলাদেশে অনেকজনকে আসলে অনেক রকম কেরিয়ার দাঁড় করাই দিছে। তো আমি যেখানে জব করতাম ওখানে প্রচুর পরিমাণে ক্রাউড হইতো, যার কারণে আহ আর আমার একটু শারীরিক সমস্যা আছে বিধায় সো হেজিটেট ফিল হইতেছিল, যার জন্য এমন একটা জায়গা চিন্তা করছি যে এখানে আসছি। সো আসলে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বয়স ফ্যাক্ট হইতে পারে না, জাস্ট মেচুরনেস থাকলেই আমার মনে হয় যে করা যাবে। মেচুরনেস কখন কার আসবে এটা তো আর বলা যায় না, অনেকের অল্প বয়সও আসে, অনেকের অনেক বয়সও আসে না। আচ্ছা তো ভাই আপনি আ করোনার সময় শুরু করেছেন, তাই তো? হ্যাঁ, করোনার সময়টা মানে এর আগে কি মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে বা কাজ শিখাটাই কি শুরু ওই করোনা থেকে? নাকি না, কাজ পাওয়া আমি আমি হচ্ছে যখন আমি পড়ালেখা করতেছিলাম অনার্সে, তখন আমি একটা ডাটা এন্ট্রি ফার্মে রিয়েল লাইফ জব করতাম আমাদের চিটাগাং সিটিতে।
সো এটা আমাকে খুব বেশি মানে ভালো পরিমাণ কম্পিউটার রিলেটেড টাইপিং বা ডাটা এন্ট্রির ক্ষেত্রে খুব একটা সাহস দিয়ে রাখছিল আসলে, যে আমি এই ধরনের কিছু একটা করতে পারবো। সো ওই হিলিংটা প্রচুর পরিমাণে কাজ করছে। বাট ওই কাজগুলো তো আসলে এখনকার আমাদের যে সার্ভিস এটার সাথে রিলেটেড না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া আপনার কোন কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা? মানে আপনার জার্নিটা কোন কাজ দিয়ে বা ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরটা আমার এটা? আমার হইতেছে যে ডাটা এন্ট্রি আর ওয়েব রিসার্চ দিয়ে শুরু করা। আচ্ছা, আচ্ছা। বর্তমানে কি এই কাজে আছেন? হ্যাঁ, আমি বর্তমানে ফোকাস করতেছি ওয়েব রিসার্চ, ডিপ রিসার্চ এবং আহ, এটা নিয়ে মানে ডেটা এন্ট্রি বললে কেমন জানি লাগে। সো মূল ক্যাটাগরি যদিও ডাটা এন্ট্রি বিলংস করে, বাট আই ফাউন্ড মানে কমফোর্টেবল লাগে যে ওয়েব রিসার্চ বলতে, ওয়েব আচ্ছা, রিসার্চার আচ্ছা। বা ডাটা কালেক্টর। তো আচ্ছা, যাই হোক, তো ডাটা এন্ট্রি বলতে কেমন লাগে বলতে যারা আসলেই ডাটা এন্ট্রি নিয়ে মাসে লাখ খানেকের উপর ইনকাম করে তারাও কি হেজিটেট ফিল করে ভাইয়া এটা না, বলতে? ডাটা এন্ট্রি বলতে হেজিটেট ফিল হয় না। ডাটা এন্ট্রি বলতে গেলে হইতেছে ক্লায়েন্ট বেস গুলাতে কেমন জানি একটু মানে ওদের থিঙ্কিংটা একটু অন্যরকম থাকে যে এটার কি এখন ইয়ে আছে কিনা। বাট যখন রিসার্চের কথাটা আসে তখন তো আসলে ব্যাপারটা ওদের কাছেও একটু লাগে। বাট এজ এ আমি আমি খুবই প্রাউড ফিল করি যে আমি ডাটা এন্ট্রি করি। আচ্ছা, এজ আমার আমরা সব। এটার আরেকটা কারণ হইতে পারে আমি মনে করি ভাইয়া, যে আপনি দেখবেন এটা কি আসলে আমি ভুল বলতেছি কিনা, যে আমার কাছে মনে হয় যে ডেটা এন্ট্রির কাজগুলা ওই যে আমরা যে সবসময় দেখি যে অমুক জায়গায় ক্লিক করে মানে টাইপ করে বা আমরা যে কাজগুলা করি মূলত বা আপনি যে কাজগুলা করছেন, তো এখানে তো মানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করা, কোন কোম্পানিগুলো আছে, কোম্পানি টাইপ রিসার্চ করা, ওদের বিভিন্ন ম্যানেজারদেরকে খুঁজে বের করা, তাদের সার্ভিসগুলা সম্পর্কে হচ্ছে আমাদের যারা ক্লায়েন্ট আছে এদেরকে জানানো। তো এই যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু শুধু ক্লিক করলে এগুলা পাওয়া যায় না। এগুলা করার জন্য কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে বুদ্ধিবৃত্তিকভাবে আগাইতে হবে। নাইলে আপনি মূলত একটা বিজনেসকে হেল্প করছেন। তো বিজনেসের যে হেল্পের জন্য যে ডেটাগুলো লাগে এগুলো মূলত আমরা বিভিন্ন শুধুমাত্র এক্সেল শিটে এন্ট্রি করি না। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ক্লাউড সার্ভারেও বা বিভিন্ন সিআরএম সফটওয়্যারেও আমরা এগুলা এন্ট্রি করি বা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা ওয়েবসাইটে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। ওইটাকে আমরা ডেটা এন্ট্রির ভিতরেই ধরতেছি আরকি। ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট যে কাজগুলো আছে। সো ভাইয়া আমরা মনে হয় যে শুধু ডেটা এন্ট্রি আমরা একটা ভুল ইয়ে করি আরকি, বা অনেকেই আসলে বুঝে মনে হয় যে ডেটা এন্ট্রি মানে হচ্ছে যে এই 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 যে ইয়েটা নিয়ে বসলাম আর ক্লিক করলাম আর টাকা আসলো। এইটা না কিন্তু। তাই তো ভাইয়া? এটা তো অবশ্যই। আসলে জি, জি। বর্তমানে যে ডেটা এন্ট্রি বুঝায় এগুলো আসলে আগের সেই গড়বার্তা ডেটা এন্ট্রিতে নাই। কারণ ডেটা এন্ট্রি বলতে হইতেছে কম্পিউটার টাইপিং বা পিডিএফ এর কাজ, এই ধরনের জিনিসটাকেই আসলে সনাতন পদ্ধতিতে বুঝাইতো। বাট এখন ডেটা এন্ট্রিতে আসলে হয়ে গেছে যে আপনার রিসার্চ করতে হবে, ডাটা কালেকশনে চলে আসছে, তারপরে স্ক্রাবিং আছে, মাইনিং আছে, লিড জেনারেশনেরও একটা অংশ ঢুকে গেছে। সো এটাকে আসলেও কি ডাটা এন্ট্রি বলা যায়ও কিনা, এটাতেও ইয়ে আছে। বাট ডাটা এন্ট্রি করতে গেলে যদি আপনি ডাটা এন্ট্রি করতে থাকে কেউ, তাইলে তো সমস্যা। যদি এতগুলো ওয়েবসাইটে যাচ্ছে, এত কিছু দেখতেছে, ওখান থেকে যদি কোনো কিছু রিলেট করতে না পারে, তাইলে আমি বলবো যে আসলে এত বছর ডাটা আমার এন্ট্রি করাটা ভাইয়া লস। আমি একটা রিয়ালাইজেশন করেছি আরকি, যে এই কাজটা যে আমি শিখলাম, শিখার পরে আ আমি এখন না মানে আমার জীবনে মানে আমি আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা বলি। আমার জন্য কোন সেক্টরটা নতুন করে যদি চিন্তা করি, কোন সেক্টরটা ভালো, ধরেন আমি কোন একটা প্রোডাক্ট কিনবো, কোন প্রোডাক্ট গুলো আমার জন্য ভালো হবে। মানে আমি যখন যা চিন্তা করতেছি, কোন জিনিসটা আমার জন্য ভালো হবে, আমি রিসার্চ করে বের করতে পারি। মানে আমি ডিসিশন নিতে আমাকে হেল্প করে। সো সেটাই। আমার কাছে মনে হয় যে ওই যে যারা ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্টের বিভিন্নভাবে, হ্যাঁ, একটা সময় কাজের যেই প্রাচুর্যতা ছিল বা অনেকভাবেই মানে অনেক বেশি ছিল, এটা কম বেশি ওইটাতে আমরা যাব না।
বাট আমার কাছে মনে হয় যে এই কাজগুলো শিখার পরে একটা মানুষ যদি তার ক্যারিয়ারে অন্য কিছু চিন্তা করে, তাহলে এই যে কাজগুলা করতেছিল, এই কাজ করার মানে তাকে এই কাজটা অনেকভাবে হেল্প করবে। নেক্সট স্টেপে তাকে আহ, অনেকভাবে হেল্প করবে। ভাইয়া, তাই তো ভাইয়া? আমার সেটা কাছে তো মনে হয়। অবশ্যই, যদি যদি একজন মানুষ যদি এসে ডেটা এন্ট্রি শুরু করে বর্তমানে, সে হয়তো বা ডেটা এন্ট্রিতে সাকসেস পাইলো না বা পাবে, ইটস নট এ ম্যাটার, বাট সে যখন ডাটা কালেকশনের বা লিডের ব্যাপারটা বুঝতে পারবে, সে ইন ফিউচারে যদি অন্য সেক্টরে মুভও করে, সেক্ষেত্রে সে একটা সময় অনুভব করবে যে ওই লিডের ব্যাপারটা কত তাকে হেল্প করতেছে, বা রিসার্চের ব্যাপারটা তার বিজনেসে গ্রোথ করতে বা ক্লায়েন্ট পেতে কত হেল্প করতে পারে। সো হোয়াট এভার স্কিল আপনি ডেভেলপ করেন না কেন, লিড তো আপনার লাগবেই, ক্লায়েন্ট তো আপনার লাগবেই। সো হুম ডাটা রিসার্চ শিখলে বা ওয়েব রিসার্চ শিখলে আমার মনে হয় না যে লস আছে। যেমন কোথায় জানি বলতে শুনলাম, কে জানি একজন বললো যে বাংলাদেশের অর্ধেক মানুষ এখনো গুগলে সার্চ করতেই জানে না। হুম ঠিক আছে, সো রেজাল্ট তো আছেই সবকিছু গুগলে। সো ওই জন্য বেসিক না, মিড রেঞ্জে ওই রিসার্চার হওয়া ভালো যে কোনো স্কিলের জন্য। হুম হুম। আচ্ছা ভাই, আমাদের এই পডকাস্টের বা এই যে আমরা বসলাম, এটার উদ্দেশ্য এই না যে আমরা মানুষকে ডাটা এন্ট্রি কাজের জন্যই শুধু উদ্বুদ্ধ করব। তো আমরা হচ্ছে সেটাই। আমাদের জীবনে যে ফাইন্ডিংস গুলো আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, যে আসলে আমরা এই কাজ করার পরে আমরা আসলে জীবনে কি পাইছি, আমাদের জীবনের গতি কিভাবে আসলে এটা পাল্টাতে পারে, এবং আপনাকেও কিভাবে হেল্প করতে পারে, এই বিষয়টা আর কি আমি সৌরভ ভাইয়ের কাছে আরো ভালো করে জানার চেষ্টা করব। ভাইয়া আসলে ওনার জীবনে এই মুহূর্তে কিভাবে চিন্তা করতেছে। তো ভাইয়া, আপনি যখন নতুন শুরু করেছেন, আপনি বলতেছিলেন যে আপনি কোভিড এর সময় হচ্ছে শুরু করেছেন। তো ভাইয়া, একজন নতুন মানুষ, এটা শুধু এই টাইপের কাজ না। একজন নতুন মানুষ আসলে আপনি যখন শেখা শুরু করছিলেন, তখন আপনার শেখাটার পদ্ধতিটা কেমন ছিল? এটা যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে হয়তোবা আমরা অনেক উপকৃত হতাম। এই সেক্টরটাতে যখন আসে তখন আপনি খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে যান। ঠিক আছে, সো আমি যখন ফাইবার চিনি বা গিগ খুলি, এই ব্যাপারটা হয়ে যায় হইতেছে একদিনের ভিতরেই। ফাইবার অ্যাকাউন্ট, পেএনইউর অ্যাকাউন্ট, মানে আমি খুব অ্যাকাউন্ট খুলতে এক্সপার্ট ছিলাম আর কি। হুম, ঠিক আছে, সো খুলে ফেলে দিছি, মানে ফেলে রাখছি অ্যাজ ইউজুয়াল। তার কিছুদিন পরে যে কোনো একটা ব্যাপারে খুব জেদ আসে, তারপর শুরু করি এই যে খোঁজাখুঁজি। কিন্তু আমি প্রথমে রিচ আউট করি, খুঁজে পাই হইতেছে এমন এক ইউটিউবারকে যে ইংলিশে বলে ডেটা এন্ট্রির সবকিছুই, এবং হুম সে নানা দেন আমাদের আসারুর রাফি ভাই, যাকে আমি না মনে হয় বেশিরভাগই ভাবে হইতেছে পাকিস্তানি, এবং হুম হুম ডেটা এন্ট্রি রিলেটেড সব উনার কাছে ছিল তখন, কিন্তু ইংলিশে। হুম। আমারও গুরু, তারপর কিন্তু আমারও গুরু। হ্যাঁ হ্যাঁ, তারপর হইতেছে ইউটিউবের তখন এআই মনে হয় অত বেশি কাজ করতো না, বা সাজেস্ট ওইভাবে আসতো না মনে হয়, নাইলে তো হুম আপনি চলে আসার কথাই। তো হুম। আপনার ভিডিও যে কোনো প্রকারে পরবর্তীতে আসে আমার কাছে, এবং ওইটাই আমার মাথায় টিউন করে বা কানেক্ট করে, যার কারণে আমি আজকে এখানে পর্যন্ত আসতে পারছি আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আচ্ছা ভাই, আমাদের প্রশ্নটা ছিল যে আপনি যখন শুরু করেছেন, তো আপনি তখন আজহারুল রাফি আমাদের যে মেন্টর, ওনাকে পেয়েছেন, ওনার ভিডিওগুলো দেখতেন, হয়তোবা কোনোভাবে আমাকে রিচ আউট করেছেন। তো এই শুরুটা কিভাবে ছিল, এই গল্পটা যদি একটু শুনি। বা আপনি ধরেন তখন আপনি যে এই যে জব ছাইড়া আসলেন, জব ছাড়ে আসার পরে আপনার এইদিকে মনোনিবেশটা কিভাবে হইছে? মানে আপনি কি একদম ছাইড়া আইসা তারপর শুরু করছেন? নাকি চাকরি থাকা অবস্থায় কিছু, কিছু ভাবে শুরু করছেন? মানে কেমনে এটা? না, আমি একেবারে ছেড়ে দিয়ে আসছি, এবং আমি কনফিডেন্স ছিলাম যে আমি পারবো, এবং একটা ক্রেজিনেস আমার মাথায় থাকে যেটা ধরো ওটা শেষ করব, যার কারণে এটা হয়। আর হচ্ছে ভিডিওর ক্ষেত্রে হচ্ছিল যে যখন ফাইবারে বায়ার রিকোয়েস্ট জিনিসটা ছিল একটা সময়, তো আমি প্রথম দুইটা বায়ার রিকোয়েস্ট পাই অ্যাকাউন্ট খোলার পরে। তো এই দুইটা রিকোয়েস্ট থেকে আমার মনে আছে আমি পুরোটা এত খুশি হয়ে গেছিলাম, আমি পুরোটা কপি করে আপনাকে মেসেজ করে দিয়েছিলাম। শুধু মেসেজ না, আপনার ইমেইলে যতখানি আপনি আপনাকে ধরতে পারছি, কথা তো হয় নাই। তো আমি সেন্ড করে দিয়েছি, আমি ভাবছি যে আপনি আমাকে জানাবেন আর আমি ওই ভাইয়ের আমাকে মেসেজ করবে,
যে আমি অর্ডার পেয়ে পেয়ে গেছি মনে হয়, এত বেশি এক্সাইটেড ছিলাম যে 2 রাত ঘুমাইতেই পারি নাই। ঠিক আছে, হুম, তার পরবর্তীতে বুঝতে পারলাম যে না, এটা আসলে হবে না। কারণ এত বড় রিকোয়েস্ট তো আমি নিজেই করি নাই, সেখানে অন্য কেউ করবে এটা আশা করাটা আসলে বোকামি। তারপর আস্তে আস্তে ওই 2টা রিকোয়েস্ট থেকে আসলে মুভ অন করি। কি বলতেছে, কি খুঁজতেছে, এটা কোথায় সলিউশন পাওয়া যাইতে পারে, গুগল করতেছি, গুগল ট্রান্সলেটে যাইতেছি, ইউটিউব করতেছি, এক একটা লাইন। ঠিক আছে, এর ভিতরে একটা ছিল খুব সম্ভবত জার্মানির ভাষা বা স্প্যানিশ এরকম একটা কিছু। তো এটা কিভাবে করব, So, ওই ক্ষেত্রে গুগল ট্রান্সলেটটা সম্বন্ধে পুরোটাই শিখে যায় এই ওই ওই রিকোয়েস্টটা থেকে, যে গুগল ট্রান্সলেটে অনেক ধরনের ভাষা কাজ করতে পারে। সো ওই 2টা থেকে কাজ না পাইলেও ওটা এমন একটা হিল দেয় বা এমন একটা ফিল আমার ভিতরে আনাই যে নিজের করতে হবে। তো ওই ক্ষেত্রে আপনার রিলেটেড ভিডিও গুলা দেখা শুরু করলাম আরো বেশি। আহ ওই ভিডিও গুলো দেখে প্র্যাকটিস করতাম প্রচুর পরিমাণে। সাপোজ আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে দেখাচ্ছেন যে আহ, এই লোকেশনের একটা এই নিশের উপরে কিছু ডাটা কালেক্ট করতে হবে। আমি দেখলাম হুবহু প্রথমে ওটার মতো একটা স্যাম্পল বানাইতাম, যেটা আপনি দেখাইছেন। দেখানোর পর ওটা সেভ করে রাখতাম এক্সেলে, স্ক্রিনশট তুলে রাখতাম। তারপরে আমি ওই লোকেশনটা চেঞ্জ করে দিতাম, যেহেতু আমি জানতাম যে আমেরিকাতে 50টা স্টেট আছে। সো আমি এর বাইরে অন্য আরেকটা স্টেট দিতাম, যে ওই স্টেটে কতগুলো আছে। হুম, ওটা হুম, দিয়ে একটা স্যাম্পল বানাইলাম। তারপরে চিন্তা করলাম যে ধরেন আপনি দেখাইলেন যে কনস্ট্রাকশন। সো আমি দিলাম যে না, হাউস বিল্ডার এরকম কাউকে। এইভাবে করে আমি জাস্ট একটা ভিডিও থেকে দেখা গেল যে 4-5 ধরনের ব্যাপারটা পাইলাম। কারণ হচ্ছে এটা খেয়াল করছি কখন, যখন দেখতেছি বায়ার রিকোয়েস্টে তো আপনাদের ভিডিওলা কাজের রিকোয়েস্ট তো আসে না। আপনারা যেসব ভিডিও বানাইছেন আমাদেরকে শেখানোর জন্য, দেখা গেছে রাফি ভাই বলছে যে উনি ইয়েলো পেজে এইভাবে স্ক্রাব করছে, আপনি বলতেছেন যে এই ডিরেক্টরি থেকে ডাটা কালেক্ট করছেন এইভাবে। বাট আমাদের কাছে যে রিকোয়েস্ট গুলো আসে এগুলো অন্য কিছু বলে, যে এই নিশ, এই লোকেশন, এটা লাগবে। সো এটাতে সলিউশন পাইলাম হইতেছে আপনাদের বা আপনার এই ভিডিওটার এই টপিক গুলা দিয়ে, আপনি যে টপিকে ভিডিও দিচ্ছেন সেটা দিয়ে একটা স্যাম্পল বানাবো। তারপর হইতেছে লোকেশন চেঞ্জ করে, তারপর হইতেছে টার্গেটেড নিশ চেঞ্জ করে স্যাম্পল বানাইতে বানাইতে। তারপর ধরেন কলাম বাড়াচ্ছি, যে বায়ার রিকোয়েস্ট একটা দুইটা যে পাইতাম যে বায়ার এক্সট্রা কোনো কলাম চাচ্ছে, ওগুলো অ্যাড করে দিতাম। বা just এইভাবে আসলে, মানে আচ্ছা, আমার তার কাছে মানে আমার পিসি জুড়ে এত বেশি স্যাম্পলের রেকর্ড আছে যে আমি নিজে এখন ভয় পাই যাই যে এত কিছু আমি করে ফেলছিলাম তখন। আচ্ছা, আমার কাছে মনে হয় যে এটা করতেই হবে। এটার একটা অদম্য স্পৃহা এটা কাজ করছে। হ্যাঁ, যেহেতু ভাইয়া, আপনি তো অলরেডি চাকরি করে আসছেন। এই চাকরি তো আপনাকে এটাতে হেল্প করছে আরো, তাই না? যেহেতু জি আপনি জি, এটা তো অবশ্যই। তো ভাইয়া যেটা করতো ও নতুন অবস্থায় যে একটা ভিডিও যখন দেখতো, আপনারাও যারা শুরু করছেন বিভিন্ন ভাইদের, বিভিন্ন টিউটরদের, বিভিন্ন ইনস্ট্রাক্টরদের ভিডিও দেখছেন বা যেভাবে চেষ্টা করছেন, তো ভাই যেটা করতো আরকি আপনাদের ওইভাবে করা উচিত যে আপনি একটা জিনিস দেখলেন, ইউটিউবে হোক, কোনো কোর্সে হোক, যেভাবে হোক। তো এটা করার পাশাপাশি আপনি উনারটা যেভাবে করবেন, এটা থেকে একটু ভিন্ন আপনি হয়তোবা একটু ঘুরাইয়া দিলেন, একটু অ্যাডজাস্ট করলেন। তখন দেখা যাবে যে নতুন আরেকটা প্যাটার্ন চলে আসছে, নতুন আরেকটা কিছু চলে আসছে। তো আপনি ধরেন ওয়েব ডিজাইনের কাজ করেন। তো একটা ভিডিও দেখলেন এরকম যে একটা ল্যান্ডিং পেজ কেমনে ডিজাইন করে। এই ল্যান্ডিং পেজটাকে আরো কিভাবে ভার্সেটাইল করা যায়? এই জিনিসটা যদি আপনার মাথায় আসতে থাকে, এটা ডিজাইনের কাজ হোক, ডেভেলপমেন্টের কাজ হোক, আপনি Google Ads এর কাজ করেন, যেভাবেই করেন, যেভাবেই করতেছেন, যে কাজই করতেছেন, ভাইয়া যেভাবে করছে সেটা হচ্ছে যে একটা জিনিস শিখতো, এই শিখাটাকে আরো উনি নিজে মডিফাই করতো, নিজে ভার্সেটাইল করতো। তখন দেখা যাইত যে আসলে অ্যা মানে উনার কাছে একটা রিসোর্স হয়ে গেছে। যেকোনো ক্লায়েন্ট নক করলেই বা কোনো একটা বায়ার, আগে তো বায়ার রিকোয়েস্ট ছিল। বায়ার রিকোয়েস্টে দেখা যাইত নতুন একটা ক্লায়েন্টকে উনি আরো কিছু নতুন তথ্য দিতে পারত। তো এইভাবে আরকি চেষ্টা করেছেন। তো আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা আরো ভালো করে শিখলাম। তো আপনারা যারা আছেন তারাও আশা করি
আ যারা নতুন অবস্থায় আছেন আ খুবই ডেডিকেট হয়ে এই জিনিসটা করতে হবে। আচ্ছা ভাইয়া, আপনার এই যে বায় রিকোয়েস্ট পাঠাইতেছিলেন বা এই যে চেষ্টা করতেছিলেন, এই চেষ্টাটা কতদিন পরে গিয়ে আপনি মানে মুখে হাসি ফুটছে যে না আসলে ক্লায়েন্ট আসা আমি শুরু করছে? আমি অ্যাকাউন্ট খুলছিলাম জুনের 20-এ। আমার ফার্স্ট কাজ পাই আমি অগাস্টে। ঠিক আছে? একটা $5 কাজ। আমি বুঝতাম না যে বায়ার কোন দেশের বা এইসব জিনিস চেক করা বুঝতাম না। তো ওই কাজটা আমার ক্যান্সেল হয়। তারপর সেকেন্ড আরেকটা অর্ডার পাই। সেটার বায়ার ছিল, পরে বুঝতে পারি যে বাংলাদেশী। সেটাও ক্যান্সেল হয়। আমার প্রথম ২ টা অর্ডারই ক্যান্সেল ছিল। আর হুম, আমি হুম। জানতাম না যে অর্ডার ক্যান্সেল হইলে গিগের বা অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়। আমার মনে হয় আমার সময় এটা প্রচুর পরিমাণে আমাকে কাজ করছে। যার জন্য ৩য় প্রজেক্টটা পাওয়ার পরে যখন আমার অর্ডার অ্যাকসেপ্ট হইছে, তারপর যখন মোবাইল অ্যাপসে দেখতে গেছি যে একটা জিনিস লাল দেখায়। এটা কিসের লাল আমি সেটাও জানতাম না। ঠিক আছে? তারপর এই লালটা জানার জন্য আমি গেছি হইতেছে ফেসবুকের একটা গ্রুপ পাই। ওই গ্রুপের নাম ছিল ফাইবার বাংলাদেশ। আর আমার এতটুকু পর্যন্ত আসাতে ওই গ্রুপটার অবদানও 50-50 আসলে। মানে একটা প্রবলেম ফেস করতে গিয়া এই ফেস করতে একটা সময় হয়ে গেছে। তাই তো? এভাবেই শুরুটা হয়ে গেছে। আচ্ছা যখন ২ নাম্বারটা ক্যানসেল হইলো, ৩য় প্রজেক্টটা কত ডলারের ছিল? কোন দেশের বায়ার? ওটা ছিল ইউএস এরই $20 ছিল। আচ্ছা ইউএস এর $20। আর আমি আচ্ছা যাক। 4.7 স্টার পাই। এই প্রজেক্টে। হ্যাঁ। এরপরে এই যে আপনি ১ম ২ টা অর্ডার ক্যানসেল করলো, 4.7 স্টার রিভিউ পাইলো। এরপরে কি আপনি টানা রিভিউ মানে অর্ডার পাওয়া শুরু করছিলেন না একটু গ্যাপ গেছে? হ্যাঁ, এরপর গ্যাপ গেছে বলতে গ্যাপই ছিল। আমার প্রায়ই ছিল হইতেছে আমি আসলে তো র‍্যাংক জিনিসটা বুঝতাম না বা এসইও জিনিসটা আমি এখনো খুবই কনফিউজিং লাগে আমার। তো যার জন্য র‍্যাংক জিনিসটা আমি বুঝতাম না। আমি পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম বায়ার রিকোয়েস্ট। আর আমার কাছে বায়ার রিকোয়েস্ট মানে আমি যতই কাজ করতাম বায়ার রিকোয়েস্ট যতদিন ছিল আমি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতাম। ইভেন দো আমি যে মাসে সর্বোচ্চ আ আর্নিং করছি আমার মনে আছে আমি ওই মাসেও মনে হয় বায়ার রিকোয়েস্ট সেন্ড করে ২ টা কাজ নিয়ে আসছিলাম। মানে ওই প্রজেক্টটা আমার আর মানে আমার টিম মেম্বার আর পারতেছে না। বাট আমার কাছে বায়ার রিকোয়েস্ট মানে হইতেছে একটা কাজের রিকোয়ারমেন্ট। সো মেসেজ পাই বা না পাই বা অর্ডার পাই না পাই আমার কাছে রিকোয়ারমেন্ট হইতেছে স্টিল নাও মানে ভাই অর্ডার দিস না বাট আমাকে মেসেজ দিয়ে একটা রিকোয়ারমেন্ট দিয়ে জাগা। ফাইবার বোধহয় বন্ধ করছে বোধহয় একটা কারণে যে আসলে ক্লায়েন্টরা যাদেরকে কাজ দিত এদের ভিতরে ফেকও ছিল। মানে ফেক মানুষটা ছিল। ক্লায়েন্টের সময় নষ্ট হইতো, টাকা নষ্ট হইতো। অনেক হোয়াটএভার ভাই কিছু ফেক হইলেও আমার কাছে তখন ফেক মনে হইতো না কারণ ওটাও তো একটা রিকোয়ারমেন্ট। আমার কাছে স্ক্যাম জিনিসটাও খুব ভালো লাগে কি যদি বায়ার হোক স্ক্যামার বাট কাজটা তো রিয়েল। আমি তো হুম, ওই কাজ ধরে শিখতেছি আগে। হুম, বায়ার স্ক্যামার হইতেছে সেটা তো আমি পরে বুঝতেছি যে সে আমাকে স্ক্যাম করে দিল। আর স্ক্যাম হইলেও তো একটা নতুন স্ক্যাম পদ্ধতি শিখে গেলাম আরেকজনকে জানানোর জন্য। তো ওই হুম, হুম, মানে ভয় ডর আমার ছিল না কারণ হইতেছে আমি কোনো টাকা ইনভেস্টে রাজি ছিলাম না। সো স্ক্যামার আমার থেকে কি নিয়ে যাবে? হুম, হুম। আমার তো কিছু নাই দেওয়ার মতো। হুম, হুম। হ্যাঁ, এটা ঠিক আছে। আ তো আচ্ছা ভাইয়া চাকরি আ আমি একটা আমার একটা ওপিনিয়ন আছে। সেটা হচ্ছে যে ধরেন আপনারা যখন শুরু করছেন বা আমরা যখন শুরু করছি তারও আগে আমি ২০১৩ সাল থেকেই টুকটাক কাজ করতাম। তখন হচ্ছে আপনার এই যে বেসিক এসইউ যেটা ছিল, এসইউ দিয়ে আমার কাজ শুরু। তখন একটা মানে সময় ছিল আর কোভিড এর পরে হিউজ একটা মার্কেটের ক্রাউড বাইরে গেছে। তাই না ভাইয়া? হ্যাঁ। আমার কাছে কেন মনে হয় জানি যারা ফ্রিল্যান্সিং এ আসতে চায় তারা একটু তাড়াহুড়া একটু বেশিই করে। ধরেন আমরা ২০-২৫ হাজার টাকা ৩০,০০০ টাকা সেলারির জন্য আমরা কত জায়গায় পরীক্ষা দেই। ঢাকায় যাইতে হয় পরীক্ষা দিতে। বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দেই। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা অনেক জায়গায় আমরা পরীক্ষা দেই। কিন্তু ফ্রিল্যান্সিং এ আসলেই কেন জানি আমরা ২-৩ মাসের ভিতরে একটা জায়গায় চলে যেতে চাই। এটার একটা প্রবণতা বাইরে গেছে ভাইয়া। এটার আমি একটু ফানি কথা বলি যে এটার মূলে হচ্ছে এই ওয়ার্ডটা ফ্রিল্যান্সিং। মানে ১ম এ যে ফ্রি শব্দটা আছে এই ওয়ার্ডটাই মানুষের মাথায় একটা মানে আমাদের বাঙালিদের মাথায় একটা জিনিস একটা রসায়ন বা কোনো একটা হরমোন প্রভাব ফেলে যে এখানে মনে হয় ফ্রিতে খুব ফ্রিলি উইদাউট এনি হার্ডওয়ার্ক বা উইদাউট এনিথিং আমি ফ্রিলি টাকা কামাই ফেলতে পারবো। সো আমার মনে হয় এই ওয়ার্ডটাই আমাদের ভিতরে খুব প্রবলেম ক্রিয়েট করে। যদিও আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার এই শব্দটার মিনিংটার আসলে যথাযথ অর্থ যে বানাইছে সেও দিয়ে দিতে পারছে কিনা সন্দেহ আছে। ঠিক আছে? তো এটা কিন্তু খুবই আচ্ছা, ডিফিকাল্ট আমার মনে আচ্ছা হয়। ভাইয়া বাট ধরেন একটা
যারা মনে করেন সরকারি চাকরি করে, হ্যাঁ? মনে করেন তাদের তো ধরেন একটা কেরিয়ার আছে। কেরিয়ারের পরে মনে করেন সে একটা সময় গেলে একটা পেনশন পাবে, বড় একটা অ্যামাউন্ট পাবে। তো ফ্রিল্যান্সিং এর এই সেক্টর গুলোতে ধরেন ১ টা ২ টা ৪-৫ টা যখন লাগাতার নেগেটিভ রিভিউ পাবে, তার তো ক্যারিয়ার এখানেই শেষ হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। হইতেও তো পারে যে এখানেই শেষ হয়ে গেল। তো এখন ধরেন আমি বলতেছি না যে এটা পাইলেই শেষ হয়ে যাবে। ধরেন একটা মানুষ যখন এইখানেও তো আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানকে হেল্প করতেছি। সে ধরেন আমার ডেটা এন্ট্রির কাজই ভালো। এই ডেটাগুলো নিয়ে সে হয়তো মার্কেটিং করবে বা কোনোভাবে সে কাজে লাগাবে। বা এখানে একটা ওয়েবসাইট বানায় দিচ্ছে এটা তার সিরিয়াস তার ব্যবসাতে একটা ইমপ্যাক্ট ফেলতেছে। তো আমরা কেন জানি মনে হয় যে আমরা পার্ট টাইম বানায় ফেলতেছি। মানে এটা মনে হইতেছে যে আমি ফুল টাইম একটা কাজ কইরা আসার পরেও এইখানে আমি একটা সময় দিয়ে একদম উল্টায় ফেলবো। এই টাইপের একটা মানে ইয়ে হয়ে যাচ্ছে। তো এটা কতটুকু সম্ভব ভাইয়া? ধরেন একজন মানুষ আচ্ছা, চাকরি প্রথমে চাকরি বলি হচ্ছে করতেছে যে সরকারি চাকরি দিয়ে আসি, যে সরকারি চাকরি মানে ফিক্স এবং পেনশনের যে ব্যাপারটার মিথ আছে, সেটা হইতেছে প্রথমত আপনার বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হইতেছে ওই পেনশনের টাকা আপনি পাওয়ার জন্য আপনার রিজিকও থাকতে হবে। এমন দেখা গেল যে পেনশন জিনিসটা তো আসলে আপনার জন্য হয় না, নিজের জন্য তো আসলে হয় না, যে ফ্যামিলি ইনভেস্টমেন্টেরই মতোই হয়। তো সেটা আপনি দেখবেন না কোনোদিন। ঠিক আছে? আর ভবিষ্যতে তো অনিশ্চিত, যে আপনি সরকারি চাকরি করেও কিন্তু আটকা খেয়ে যেতে পারেন। মানে আপনি কি, কেউই কনফার্মলি বলতে পারবে যে একজন সরকারি চাকরি পাইলেও ২ বছর পর তার চাকরি যাবে না, কোনো না কোনো ফল্টের জন্য চলে যেতে পারে। সেম ভাবে ফাইবার অ্যাকাউন্ট চলে যেতে পারে, আপনি অনলাইনে আসলে সেটাও চলে যেতে পারে। নেগেটিভ রিভিউ যেরকম এখানেও আছে, সবখানেই আছে আসলে। ঠিক আছে? এই যেমন আমরা বর্তমানে যদি আমাদের যে সব তথাকথিত সেলিব্রিটিরা আছে, তাদের যে স্ক্যান্ডাল বা তাদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়, তারাও তো ওগুলা ঠেলে ঠেলে উঠে না। তারপর আমরা তো আমাদের রিয়েল লাইফে আশেপাশে সবাইকে দেখতেছি। সো নেগেটিভ ব্যাপার আসলে সেটা কাটায় ওঠার ব্যাপারগুলা রিসার্চ করতে হবে, দেখতে হবে যে কে কিভাবে আসে। সো এই ব্যাপারগুলো নিয়ে যথাযথ কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ, হ্যাভ টু ডু ইট। সেটা যে সেক্টরেই হোক, যেটাই করুক না কেন, ফ্রিল্যান্সিং বা রিয়েল লাইফের জব। আর হচ্ছে কেন ফ্রিল্যান্সিংটা পার্ট টাইম হিসেবে আসতেছে, আসলে এটার পিছনে মূল কারণ হইতেছে ইউটিউবের প্রচুর পরিমাণে ভিডিও আছে, যে খুব সহজে $10 ইনকাম করে ফেললাম। ঠিক আছে? যেটা ভাই আমি লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি টাইপস এমন কারো কোনো ভিডিও নাই মনে হয় আমি ভিডিও দেখি না। এটা অহংকার করে বলতেছি না যে আমার ভিডিও দেখতে এখনো এত বেশি ভালো লাগে। স্টিল নাও আপনি যদি এখন নতুন কোনো ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের ভিডিও দেন, আমি সেটাও দেখি। একদম কালকে চ্যানেল খুলছে, সে যদি ভিডিও দেয় আজকে আমার কাছে রিচ আউট হয়, আমি সেই ভিডিও দেখি। কারণ ওই যে বললাম, আমার কাছে প্রতি ভিডিও বা যে কোনো জিনিস হইতেছে এক একটা রিকোয়ারমেন্টের ব্যাপার ব্যাপার হয়ে জি। আসে। কিন্তু আমি ওই জিনিসগুলাতে দেখি যে একটা সহজ কাজ করে ফেললাম 30 $30 $20। এখন দেখেন, $20 $30 যখন আমি আপনি ডলারের উপর আসি হয়তো বা অত বেশি মনে হয় না, কিন্তু বর্তমানে একজন নতুন যে একদম কোনো কিছু জানে না, তার কাছে ওই ভিডিও দেখার পর মনে হবে যে বাস এটা করে $10 কমায় ফেলতে পারবো 20 মিনিটে। 20 মিনিটে হুম, $10 মানে এখন 1,000 টাকা। সো আমি তো চাইলে এটা পার্ট টাইম হিসেবে নিতেই পারি। জি। ঠিক আছে? বা যে কোনো অন্য যে কোনো সেক্টর গুলাতেই আছে, যে একটা ওয়েবসাইট এতক্ষণে বানায় এত ডলার করে ফেলছে, $200। ভাই, উনি তো উনার এক্সপার্টনেস এর কারণে যে সেটা এত তাড়াতাড়ি করে ফেলতেছে, যে আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার দিয়ে ডাটাটা কালেক্ট করতে হবে, সেই ব্যাপারটা আপনি জানছেন, আপনার থেকে আমরা জানছি। ঠিক আছে? হুম। কিন্তু দেখেন, ক্লায়েন্টরা কিন্তু জানে না। যে ক্লায়েন্টের টাকা আমরা পাইতেছি, সেই ক্লায়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার কথা জানে না। সে জানলে তো সে এটা দিয়ে করে ফেলতে পারতো না। জানলে হয়তোবা সময় ওইভাবে নাই। হ্যাঁ। এটাও তো হইতে পারে। তো এখন কথা হচ্ছে, এখন আমি জানি আপনি জানেন, আরেকজন তো জানে না। ঠিক হুম, আছে? হুম, সে দেখা গেছে কি একটা একটা করে কালেক্ট করে যাচ্ছে। তো সে যখন এটার দেখা পায়, সে ভাবে যে হ্যাঁ, আমি তো চাইলে আসলেই 30 মিনিটে $10 কামাইতে পারবো, তো এটাকে তো আমি পার্ট টাইম হিসেবে নিতেই পারি। বা হুম, এই ভাই এইভাবে একটা এলিমেন্টার দিয়ে এরকম একটা ওয়েবসাইট বানাই ফেলছে 30 মিনিটের ভিতরে। সো এটা খুব সোজা মনে হয়। 30 মিনিটে, হুম, তো উনার 30 মিনিট লাগছে, আমার না হয় 2 ঘন্টা লাগবে একটা ওয়েবসাইট বানাইতে। হুম, তো হুম, আমার হুম, মনে হয় প্রত্যেকটা সেক্টরেই এই ধরনের ক্লিক বেস টাইপস এর প্রচুর পরিমাণে ভিডিও আছে। আগে তো ইউটিউবে ছিল, এখন তো ফেসবুকেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। যার জন্য এই এই পুরো ব্যাপারটাই আমাদের পরবর্তীতে এফেক্ট করতেছে সবাইকে পার্ট টাইম হিসেবে নেওয়ার জন্য, বা কোনো কিছু না পাইলে ফ্রিল্যান্সার হয়ে যাওয়ার জন্য। আর আমাদের মিডিয়া তো আছেই, প্রতি মাসে 5 লাখ 10 লাখ এইসবে হুম। প্রচুর পরিমাণে
এফেক্ট ফেলতেছে এজ এ পার্ট টাইম হিসেবে নেওয়ার জন্য। বাট আসলে তো ধরতে গেলে একটা জিনিস যদি যে ভাবে যে ইনকাম, ব্যাপারটা কোনোদিনই সোজা ছিল না। তো ভাইয়া আরেকটা জিনিস এড করতে চাই বা আপনার কাছ থেকে একটু করতে চাই। ধরেন বাংলাদেশে তো একটা বিরাট একটা সংখ্যা আছে প্রাইভেট চাকরি করে। প্রাইভেট বিভিন্ন কোম্পানিতে। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি বিধায় প্রাইভেট চাকরির যে রিকোয়ারমেন্ট এটা সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। যে আপনি ৳৫০,০০০ সার্ভিস দিলে আপনার কাছ থেকে কমপক্ষে ৳৫০,০০,০০০ সার্ভিস কোম্পানি উঠায় নিবে। এটা হয় আরকি। তো আমি দেখছি আরকি আমার কাছ থেকে এটা হইছে বা আমি বিভিন্ন মানুষকে এখনো দেখতেছি যারা স্ট্রাগল করে। আমার অনেক মানুষের সাথে আসলে যোগাযোগ আছে আমাকে নক করে। যেহেতু উম ফোন নাম্বারটা পাবলিক আছে। তো চায় যে আসলে ওই যে মানে প্রাইভেট চাকরির যে বেড়াজাল আছে, ওইটার যে আছে, ওইটা ছাইড়া কোনরকম আমি ফ্রিল্যান্সিংটা শুরু কইরা এখানে একটা মুক্তভাবে একটা চিন্তা করে আমি একটা কিছু করব। সো এটা কতটুকু পসিবল ভাই? আপনার কাছে কেমন মনে হয়? প্রাইভেট সেক্টর বলতে কোনো কথা নেই, কথা হইতেছে যদি প্রাইভেট সেক্টরে দেখা গেছে ওয়ার্কলোড আরো অনেক বেশি। সরকারি চাকরিতে তো আমার মনে হয় যে স্কোপটা আছে এবং অনেক ফ্রিল্যান্সার আছেই আসলে বাংলাদেশে এক্সিস্ট করে সরকারি সেক্টর থেকে, কারণ ওখানে ওয়ার্কলোড 8 ঘন্টার বেশি তো নাই। বাট প্রাইভেট সেক্টরে তো 8 ঘন্টার আরো বেশি আছে, আবার কেরিয়ার থাকলে সেখানে আরো বেশি করতে হয়। তো আমার মনে হয় সেক্ষেত্রে স্কোপটা একটু কমই বর্তমান কম্পিটিশন যুগ ধরতে গেলে। বাট এমন অনেক সেক্টর আছে যেখানে ধরেন স্কিলফুল অলরেডি, সেখানে তাদের ওই স্কিলটা দিতেছে। যেমন ধরেন প্রাইভেট সেক্টরে যদি কেউ হয় অ্যাকাউন্টেন্ট, বা কেউ যদি প্রাইভেট সেক্টরে তার ডিজাইনার হিসেবে আছে, ওয়েব ডিজাইনার হিসেবে আছে, তো তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সেক্টরটাকে ধরে ফেলতে পারবে। হুম, ঠিক হুম, আছে। হুম, আর এখন দেখা গেছে কি যে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনার যে কোনো অন্য কোনো একটা ইউজুয়াল সাবজেক্ট থেকে গেছেন, ঠিক আছে। সো হুম, আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনার প্রবলেম ফেস হইতে পারে। বাট মানুষের আহ, ইচ্ছা হইছে, জেদ আছে, ইচ্ছা আছে, সেটা পূরণ করতে পারে না তো মানুষ না। বাট আমার মনে হয় বর্তমান কম্পিটিশন রেশিওতে ব্যাপারটা অনেক বেশি ডিফিকাল্ট হবে যদি তার স্কিল না থাকে, সে যদি ওই ব্যাপারের সাথে মানে ওই ধরনের স্কিল দিয়ে অলরেডি যদি সে প্রাইভেট সেক্টরে জব করে থাকে তার জন্য খুবই রিলেটেড। এখন অনেকেই আবার ফ্রিল্যান্সিং এর সাথে ব্যাপারটা এমন যে ডাটা এন্ট্রি বা ওয়েব ডিজাইন বা লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনটাকেই বুঝে আসলে। ঠিক আছে। বাট আপনি যদি আমি দেখলাম যে যদি আপনি কেমিস্ট্রির স্টুডেন্ট হন, আপনি যদি বাংলার স্টুডেন্ট হন, আপনিও চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন আসলে। ঠিক আছে। হুম, হুম, তো আপনি সেই জিনিসটা খুঁজে বাই করতে হবে। ঠিক আছে। যেমন বর্তমানে দেখা গেছে কি আমি আমি ফিজিক্স নিয়ে মাস্টার্স করছি। তো একটা সময়ে আমি, আমার একটা ফ্রেন্ড ছিল যে মানে ফিজিক্স এর উপর এখনো ফিদা, মানে আমরা সবাই কেউ না কিছু করতেছি, সে এখনো কিছু করে না, সে শুধু ফিজিক্স এর বইপত্রই পড়ে। ঠিক আছে। সো হুম, ওকে সেই 2012 সালে আমি আইডিয়া দিছিলাম যে তুমি একটা কাজ করতে পারো, তুমি যেহেতু এত ফিজিক্স ভালো বুঝো, তুমি ফিজিক্সের এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে লিখতে পারো। তারপর হুম, তুমি কিছু, আমি তখন জাস্ট ব্লগের ব্যাপারটা জানতেছিলাম, তুমি ওখানে এটা করতে পারো, তুমি কিছু ভিডিও বানাইতে পারো, এক্সপেরিমেন্ট করা, ওর কাছে খুব দামি দামি বই ছিল, ওগুলো রিভিউ দিতে পারো। বাট সে করে নাই। পরবর্তী দেখা গেছে কি বর্তমানে বাংলাদেশে অনেক ইউটিউবারই আছে যারা ফিজিক্স নিয়ে করতেছে, যেমন স্টোরি হেড আছে। রিসেন্টলি অনেকগুলোকে দেখলাম যে ফিজিক্সের উপরেই তারা ভিডিও বানাচ্ছে। হুম, হুম, So, হুম, চলে আসছে। তো এখন আপনি ফ্রিল্যান্সিং আপনি যে কোনো সাবজেক্ট দিয়েই করতে পারবেন। ঠিক আছে। আপনি যদি আপনার যে কোনো জবের সাথে জাস্ট আপনার রিলেটেড করতে হবে। ধরুন যে যে ছেলেটা বিবিএ করছে, সে কিন্তু চাইলেই খুব তাড়াতাড়ি বুক কিপার হইতে পারে, বুক কিপিং করতে হুম, পারে হুম, খুব হুম, সহজে। জাস্ট বুক কিপিং এর জাস্ট কিছু সফটওয়্যার কাজ শিখে নিবে আমার মনে হয়, যেহেতু সে হুম, অ্যাকাউন্টিং নিয়ে অলরেডি পড়ালেখা করছে। হুম, হুম, ঠিক আছে। এখন যে ফিন্যান্স যার সাবজেক্ট, সে চাইলে একটু জাস্ট কয়েক 2 ঘন্টা করে যদি মানে ফ্রিল্যান্সিং করতে হবে না, এক্সট্রা 2 ঘন্টা ধরে যদি সে ইউএস কে টার্গেট করে ওদের ফিন্যান্সের ব্যাপারে তার সাথে রিলেট করাইতে পারে, 2 ঘন্টা ধরে রিসার্চ করে, সে অবশ্যই সে সার্ভিস প্রোভাইড করতে পারবে। হুম, হুম, এখন হুম, কেউ যদি পড়ছে হইতেছে, ধরেন সে জব করতেছে হইতেছে ফিন্যান্সে বা যে কোনো প্রাইভেট সেক্টর যে কোনো একটা ডিপার্টমেন্টে, বিন বা এইচআর, এখন সে যদি চায় যে ওয়েব ডিজাইনার হবে, তাহলে তার জন্য আসলে ব্যাপারটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় বর্তমান যে কম্পিটিশনের মার্কেট প্লাস এআই এর যে রেভলিউশন আসছে। সো আমি বলছি অনেকটা ডিফিকাল্ট। বাট সে যদি তার
যে সার্ভিসটা সে প্রাইভেট সেক্টরকে দিতেছে, ওই জিনিসটাও যদি সে এখানে ঢুকাইতে পারে, এবং কমিউনিকেশন স্কিল তো অবশ্যই ধরে নিলাম যে আছে 50%, আর ওটা বাড়াইলে আমার মনে হয় যে খুব ইজি হিসেবে ধরে। এবং সে যদি আবার ডাটা এন্ট্রি করতে না চায়, লিড জেনারেশন করতে না চায়, কারণ ওই জিনিসগুলো তো তার প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ, নতুন করে শিখতে হবে। সো আমি এই ক্ষেত্রে সবাই নতুন যারা আছে সাজেস্ট করব যে আপনি যে জিনিসটা নিয়েই ছোট থেকে বড় হইতেছেন, আপনি চাইলে ওটা নিয়েও দিতে পারবেন, বাট আপনার আগে ওটা খুঁজে বাই করতে হবে যে ওটা যাচ্ছে কিনা, বা আপনি ওটাকে দাঁড় করাইতে পারবেন কিনা মার্কেটে। আপনি যে আপনি যে কথাটা বলছেন এইটার এই পরামর্শ রিলেটেডই গত ২০২০ সালে বা ২১ সালে, সম্ভবত ২১ সালের শুরুর দিকে শামীম ভাই নামে রুয়েট থেকে পাশ করা একজন ইয়ে আর কি, উনি হচ্ছে বাংলাদেশ কর্মপুরে বিসিএস টাইপের আর কি ইয়ে করে তারপর হচ্ছে এখন সরকারি জব করতেছে। তো আমাকে রিচ আউট করছে কোনোভাবে আমার সাথে। ভাইয়া ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানায়েন। তো ভাইয়ের সাথে আমি অনেকদিন ধরে বসছিলাম। তো উনার হচ্ছে উনি ইয়ে করতো আরকি, ওই যে AutoCAD দিয়ে বিল্ডিং এর ডিজাইন এগুলা করতো আরকি। তো যখন সবকিছু বন্ধ বা এই ২০২০ সালের শেষের দিকে বা ২১ সালে, আমার এক্সাক্টলি মনে নাই। তো তখন উনাকে, যেহেতু আমি এই রিলেটেড কিছু জানতাম, এই মার্কেটে কেমনে রিসার্চ করতে হয়, উনাকে একটু বইসা দেখায় দিলাম যে, "ভাই এভাবে দেখতে পারেন।" তো উনি হঠাৎ করে বলছে, "ভাই আমি তো জব পাইয়া গেছি একটা।" তো উনার হচ্ছে ধরেন উনি অলরেডি সরকারি জব করতেছে, বিভিন্ন প্রাইভেট কনসালটেন্সি উনি দিচ্ছে। পাশাপাশি উনার রিলেটেডই এখন এই জিনিসটা শুধু অনলাইন করছে আরকি। তো হয়ে গেছে। তো ভাইয়ের পরামর্শটা আসলে যুক্তিযুক্তিক। এটা শুধু ফ্রিল্যান্সিং না, আপনি একটা Facebook পেজ করে যদি ওই রিলেটেড হয়, আপনি মানুষকে ইনফরমেশন দিতে পারেন, কারো ক্ষতি না করে, তাহলে অসুবিধা কি? এটাও কিন্তু এক 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 ধরনের ফ্রিল্যান্সিংই হবে, বা আমার হ্যাঁ, কাছে মনে হয় যে আমার মনে হয় বর্তমানে যারা জব সার্চ করতেছে তাদের জন্য, মানে জব তো বর্তমানে খুবই আকাল, আমার মনে হয় এই সুযোগটা খুব তাদের জন্য কাজে দিবে। ঠিক আছে, এখন 2024 সালে এসে যদি সে অন্য কারো সিভি কপি করে জব খুঁজতে যায়, ঠিক আছে, তাইলে তার জন্য আসলে এগুলো হবে না। এখন যে একটু ডিফিকাল্টি, যে বুঝতেছে যে জব সেক্টরটা খুবই ডিফিকাল্ট, সে যদি এটার একটা এটা নিয়ে রিসার্চ করে, বা এই ব্যাপারটা যদি সে ধরতে পারে, ঠিক আছে, তার জন্য দেখা যাবে যে সে জব না পাক, বাট সে এই ব্যাপারটা একটা সলিউশন বাংলাদেশে ক্রিয়েট করে ফেলতে পারে খুব ইজিলি। ঠিক আছে, সো এটাকে সার্ভিস হিসেবে দিতে পারে সে বাংলাদেশেই। এমন না যে ক্লায়েন্ট বেসটা তো শুধু যে আপনার ইউএসএ হবে বা ইউকে হবে সেটা না। আসলে আল্টিমেটলি যারা আ ফ্রিল্যান্সিং করতে চান, চাকুরিজীবী আছেন, ঘরে বসে বোনেরাও আছেন যারা করতে চান। তো তাদের ব্যাপারে বলব যে আসলে মানুষ পারে না এমন কিছু নাই। যদি সেইটা সঠিক নিয়তের হয় এবং সঠিক কাজটাই হয়, মানে হারাম কাজ না, মানে ২ নাম্বার ডুপ্লিকেট কোনো কাজ না হয়ে থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে ধরা দিবে। আপনি একটা কাজ শুরু করেছেন হয়তোবা অন্য কোনো সেক্টর হয়তোবা আপনাকে এটা ধরা দিতে পারে। বা রিলেটেড কোনো সেক্টর হয়তোবা কোনো একটা সময় হিট করতে পারে আপনার জন্য। সো যাই হোক, আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো শুনতেছিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কথাগুলো বলতেছি, এটা এরকম না যে আমরা ২ জনেই কিন্তু শিক্ষানবিশ এখনো। আমি নিজে প্রতিদিন অনেক কিছু শিখি। তো আমরা আমাদের আমি বিশেষ করে সৌরভ ভাইয়ের যেই আ ফ্রিল্যান্সিং এর জার্নি, উনার যেই ফাইন্ডিংস গুলো আছে এগুলো একটু জানার চেষ্টা করছি আরকি শুধুমাত্র। এবং অনেক নতুনরা আছেন এই ভিডিওগুলো দেখে আরেকটু হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনাতে চলে যান। এটার একটা কারণ হচ্ছে যে অনেকেই ধরেন আমরা ফ্রিল্যান্সিং এ আছি। সে হয়তোবা নাই, বা মানে এই টাইপের কেউ একজন হয়তোবা নাই। সে মনে করতে পারে যে এটা ভাই আমার দ্বারা হবে না। এটা ভাই অ্যা কি বলতেছেন? এটা সম্ভবই না আমার দ্বারা। আমি টাইম ম্যানেজ করতে পারি না। তো ভাই দেখেন আসলে যে একটা সময় আমি এরকম অনেক মানুষ দেখেছি যে একটা সময় হচ্ছে আপনার জবের ক্রাইসিস এ ঘুরতেছিল। সে প্রপারলি একটা একটা কথা আছে, কথা এটা প্রবাদ বাক্য যে আপনি একটা জিনিস এই যেই জিনিসটা আপনি প্রতিদিন করবেন, প্রতিনিয়ত করবেন, মানে এটা যদি কনসিস্টেন্স বজায় রেখে হয়, তাহলে একটা সময় দেখবেন যে এইটা থেকে আপনার রেজাল্ট আসা শুরু করবে। একটা উদাহরণ দেই শুধুমাত্র আমি। এআই আসার পরে আমি নিজে কিন্তু অনেক ভয় পাইছি। এটা একদম সত্যি কথা যে আসলেই ভয় পাইছি যে কি হতে চলেছে। আমি
অনেক এক্সপার্টদের ভিডিও দেখতেছিলাম, অনেক পডকাস্টে, হ্যাঁ? এই যে বা সিলেটের ২০২৩ সালের ওয়ার্ড ক্যাম্পে গেছি। ওয়ার্ডপ্রেসের ওয়ার্ড ক্যাম্পে। ওইখানে এআই নিয়ে একটা বিশাল একটা টপিক ছিল। তখন প্রাণে আবার স্বস্তি ফিরে আসে না যে আসলে, হ্যাঁ? আমরা তখন ভিডিও-টিডিও দেখি আরকি। তো এআই কে ইউজ করে শুধুমাত্র আমি গত ৪-৫ মাস যাবৎ Adobe Stock এবং FreePik এ এআই দিয়ে ইমেজ জেনারেট করি। এমনিতে আমার শখের বশে আমি হচ্ছে এগুলাকে বিভিন্ন প্রম্পট দিয়ে প্রম্পট জেনারেট করে আমি রাখতেছিলাম। কি বলে? ওই আ বিভিন্ন স্টক ফুটেজ, স্টক ইমেজ এগুলা বানায় রাখতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু আমার ইনকাম হওয়া শুরু হইছে। তো এটা কনসিস্টেন্সি ছিল আমার। অবশ্যই জানার একটা আগ্রহ ছিল। তো যারা এখন এই ফেজে আছেন যে আসলে অ্যা চাকরিটাও ছাড়তে পারতেছেন না, আবার ফ্রিল্যান্সিং এও আসতে পারতেছেন না। তো আসলে একটা পাথ বা একটা ওয়ে দেখা দরকার চাকরি না ছাইড়া। কারণ চাকরি ছাড়লে আপনি এই মুহূর্তে খুবই বিপদে পড়বেন। কারণ ফ্রিল্যান্সিং এ আসলেই এখন আগের মতো না যে আসলে খুবই আ দ্রুত হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে চাকরিতে থাইকা আপনি আগে একটা মাইন্ডসেট করেন যে আপনি একটা প্ল্যান নেন যে ১২০ দিন বা ৩ মাস ৪ মাস আপনি শুধু শিখবেন এবং আগামী ৩ মাস শিখার পরে আপনি হয়তোবা ক্লায়েন্ট হান্টিং করবেন বা পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আমার মতে হচ্ছে ভাই, যে জব করতেছে তার টাইমও নেওয়ার দরকার কি? তার তো জব আছেই। জব আছে, সে জব আছে। গোল সে গোল সেট করবে হইতেছে আমি এটা শিখতেছি, এটার সাকসেসের রেট আমি জানি না। আমি শিখতেই যাব। একটা সময় যখন কনফিডেন্স আসবে তারপর কি হবে দেখা যাবে। আসলে শিখতে গেলে যখন বাণিজ্যিক একটা চিন্তা ভাবনা আসে, আমার মনে হয় এটা প্রচুর মানে বাধা সৃষ্টি করে। তো যার কাছে জব আছে সে যদি কোনো একটা নতুন স্কিল আপ করে বা ডাটা মানে কোনো ফ্রিল্যান্সিং শুরু করে, সো ওখানে ইনকামের উপরে সে এত জোর দেওয়ার দরকার কি বা একটা টাইম সেট করার দরকার কি? তার তো জব আছেই। সে শিখতে থাকুক, সে হুম, বাধা হুম। পাইতে থাকুক। ঠিক আছে? সে এটা জি, সলভ জি। করতে থাকুক। এআই এর সাথে সেটা রিলেশন করতে থাকুক। তো ওইটাই ভাইয়া। আসলে আমরা আপনার কথাতে আসি আমরা অনেক দূরে চলে গেছিলাম। আপনার জার্নিটা একটু শুনতে চাই। আসলেই শুনতে চাই। আমি নিজে জানতে চাই। তো ভাইয়া ধরেন আপনি আ এই যে ফ্রিল্যান্সিং এর জার্নি এটা কত বছর হইছে? মানে এখনো এই ২০২৪ আমার এর সময় হইতেছে ৪ বছর পার করলাম। ৪ বছরের মাথায় যখন আপনি অ্যা মানে আপনার আ যখন কাজ পাইতেন না, তখন আসলে কি করতেন? মানে টেনশন হইতো? আমি তো এখনো জব পাই না অত বেশি। ঠিক আছে? আমার কাছে জব না পাওয়ার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমি এটার একটা অজুহাত বা আ হাস্যকর একটা জিনিস বানাইছি। সেটা হইতেছে যখন কাজ থাকে না। আসলে তখন জি। স্কোপ হইতেছে নতুন কোনো কিছু শিখার। ঠিক আছে? হুম, এটাকে অজুহাতও বলতে পারে বা এটা আমার কাছে হেল্প করে আমার নিজেকে আসলে। ঠিক আছে? আমার ল্যাকিংস ধরে রাখতে বা আমার প্রিভিয়াস যেসব ক্লায়েন্ট মেসেজ করছে, সেই অর্ডার গুলোকে আমি পাইলাম না। আমি সেটা আরো রিচ আউট করি বা ওই ব্যাপারটা আরো কিভাবে সুন্দর হইতে পারতো, আমি কি রিপ্লাই দিছি, এই জিনিসগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করতে থাকি। ঠিক আছে? এবং নতুন কোনো কিছু শিখার ক্ষেত্রে আরো বেশি পরিমাণে সুযোগ থাকে কম অর্ডার আসলে। ঠিক আছে? আবার এই হুম, না যে আপনি সবাই আবার সেট করে বসেন না যে মানে আপনার কাছে প্রচুর অর্ডার আসে না, উনি বলছে যে নতুন কিছু শিখতে যেয়ে আবার অর্ডার শেষ করবেন। এটাও আবার খুব খারাপ দিক আছে। সো ওই দিকে না যাই। ঠিক হুম, আছে? হুম, হুম, আমি আমি মানুষ ছোট, তো সো আমার অত বেশি অর্ডার লাগে না। ঠিক আছে? সো ওইজন্য আমার কম অর্ডার, আমার র‍্যাংকও খুব কম থাকে। ঠিক আছে? সো ওইজন্য আমি তো ১ম এ বললাম যে এই অজুহাতটা আমি দাঁড় করছি যে কম অর্ডার থাকা মানে হচ্ছে নতুন কোনো কিছু শিখার সুযোগ, যেটা আমি এখনো এপ্লাই করে যাই। ঠিক আছে? হুম, হুম। এই আসলে আ আমার কাছে মনে হয় যে যারা ফ্রিল্যান্সিং করেন, অ্যাক্টিভলি করতেছিলেন, কাজ মানে মাঝেমধ্যে কাজ না থাকলে ওইটা তাকে আরো হয়তোবা সামনের ক্যারিয়ারের চিন্তাভাবনাতে আরো হেল্প করে অনেকটাই। ঠিক আছে? ভাইয়া যেটা বলছেন, এটা আমি আসলে নিজেও অনেকভাবে ট্রাই করি। ট্রাই করতে দেখা যায় যে হ্যাঁ, আমি ধরেন কোনো একটা সময় আমার মানে অ্যাক্টিভলি ইনকাম আছে। ইনকাম থাকা অবস্থায় যেটা করি আরকি। ধরেন হয়তোবা আমার ভিডিও এডিটিংটা খুব ভাল লাগছে। তো এটা দেখি একটু ট্রাই করে দেখি। হয়তোবা ১ মাস খুব তোড়জোড় করলাম বা ১ সপ্তাহ খুব তোড়জোড় করলাম, আবার নাই। আবার ওই যে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি। এরপরে আবার শুরু করি। যখন আবার কাজ থাকে না বা একটু ইয়েতে থাকি, রাশ থাকে না তখন আবার শুরু করি। হয়তোবা আচ্ছা ভাইয়া
আপনার পার্সোনাল কিছু বিষয় জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যদি উত্তর দিতেন তাহলে ভালো হইতো। আপনার সর্বোচ্চ মান্থলি এটা কি বলা যায় যে কেমন ইনকাম হইছিল বা কোন মার্কেট প্লেস থেকে আপনার কাজগুলো কোন জায়গা থেকে আসতেছিল? আচ্ছা, আমার ফাইবারের সর্বোচ্চ মান্থলি ইনকাম ছিল প্রায় ধরেন 6,000 এর কাছাকাছি। আর মার্কেট প্লেসের বাইরে একটা অর্ডার ছিল প্লাস, মানে ধরেন 10K, 10K প্লাস এটাই। মানে ১ মাসে এটা? হ্যাঁ, 1 মাসের ভিতরে ইয়ে, মার্কেট আলহামদুলিল্লাহ। প্লেসের বাইরে। আচ্ছা, মার্কেট প্লেসের বাইরে। আর আপনার টোটাল জার্নিটার যেই গল্প শুনতেছি ওইটা ফাইবারের বেশি? হ্যাঁ, হ্যাঁ, ফাইবারের বেশি। আচ্ছা ভাইয়া, তাহলে টোটাল আপনার এই ৪ বছরে মানে এটা শুধুমাত্র যারা নতুন আছেন কেউ হতাশ হইয়েন না আবার। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ভাইয়ের পার্সোনাল বিষয়, তারপরেও সবার একটু আইডিয়া যে কেমন ইনকাম হইতে পারে? আপনার কেমন ইনকাম হইছে এই পর্যন্ত? আমার সবকিছু মিলাই ইনকাম বলতে হইতেছে ডলার পাইছি, বাট আমার তো অর্ধেকের বেশি হইতেছে আমার টিম ম্যানেজমেন্টে চলে গেছে। তো আমার হইতেছে ধরেন অ্যারাউন্ড 60K প্লাস। 60K প্লাস। মানে আপনি ওইদিকে আবার টিম দিয়ে কাজ করাইছেন, নিজে হয়তোবা সবকিছু করেন নাই। তাদেরকেও দিতে হইছে। আচ্ছা যাই হোক, ওইটা তো ইনকামের ভিতরেই পড়ে। আপনি তো এটা ইনভেস্ট করছেন বা এটা তো আসলে হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওই হিসেবে হ্যাঁ 60K প্লাসই হবে। পকেটে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে পকেটে যদি আত্মীয়স্বজন, ধরেন আমার আত্মীয় যদি কেউ দেয়, তাইলে বলতে পারে যে তাইলে তো রাসেলের কাছেও এরকম থাকতে পারে। কিন্তু টাকা কিন্তু নাই। এটা হচ্ছে মেইন কথা। যারা আমার আত্মীয়স্বজন দেখতেছেন খবরদার এটা কিন্তু মনে করেন না। টাকা কেউর কাছেই নাই। সো বিষয়টা হইলো যে ভাইয়া 60K এর মতো ইনকাম হইছে, এটা মার্কেট প্লেসের চার্জ, মার্কেট প্লেসের চার্জ ছাড়াই এটা ভাইয়া, না? 60K এটা? হ্যাঁ, হ্যাঁ, আর চার্জ ছাড়া। মার্কেট প্লেসের চার্জ ছাড়া এবং উনার টিম ম্যানেজ করতে আরো কিছু টাকা পয়সা গেছে। সব মিলায় একটা বুঝতে পারলাম যে ৪ বছরে একটা, তাহলে ক্যালকুলেশন করে নেন। বাট আ আ উনার শুরুটার যে জার্নিটা শুনলাম যে উনি চাকরি-টাকরি ছাইড়া উনি শুরু করছিল, ডেডিকেটলি শুরু করছিল। আচ্ছা ভাইয়া, তো আমি মনে হয় ফাইবারের সব থেকে কম অর্ডার শেষ করা মানুষ। আমি মাত্র 406টা অর্ডার শেষ করছি উম কিছুদিন আগে। প্রতি না বছরে আরো, আমার 100টা করেও করে না। না আপনার একটা প্রজেক্ট নিয়ে আমি নিজেই পোস্ট করছি, আমাদের গ্রুপে পোস্ট করছিলাম। এটা ছিল $৫,০০০ এর একটা পোস্ট। মনে আছে আপনার? আমার আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো দরকার ছিল ওই দিন, সত্যি সত্যি ফাইবারে যে এত বড় অর্ডার পাওয়া যায়। এবং আমি তো যখন এই অর্ডার প্লেস হয়েছে, আমি বাইরের মেসেজ দেখে আমি শিওর ছিলাম যে স্ক্যামার। এবং সে ডিরেক্টলি আমার মানে গিগের প্রিমিয়াম প্যাকেজ কিনছে ওই প্রথম আমার লাইফে। ওই ছিল। আর ও রিকোয়ারমেন্টে লিখে গেছে হইতেছে এটা কিন্তু এত ডলারের প্রজেক্ট, তুমি রেডি থাকো আমি আসতেছি। আর সে হুম, হুম, ফাইনাল হুম, মানে কাজটা নিয়ে আসে, রিকোয়ারমেন্ট নিয়ে আসে। 7 দিন ছিল ওই প্যাকেজ। সাত হুম। দিনের ওভার হয়ে 3 ঘন্টা পরে, মানে আমি অলরেডি সাপোর্টের সাথে কথা বলছিলাম যে অর্ডার ক্যান্সেল করে দাও। আচ্ছা এই আর ভাইয়া, কি। তাহলে এই অবস্থা না? আচ্ছা ভাইয়া, লেট ডেলিভারি কেমন হয় ফ্রিল্যান্সারদের? কি ইস্যুর কারণে হইতে পারে? এই জিনিসটা আসলে একটু জানা দরকার। লেট ডেলিভারি আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি যেটা সত্যি কথা সেটা বাইকে বলে দিই। তবে ইদানিং একটু আমার ফিজিক্যাল ইস্যু থাকে, আবার আমার টিম মেম্বার গুলো একটু স্লো হয়ে পড়ছে। বাট প্রথম দিকে যেটা সত্যি কথা সেটা বলতাম যে এই ইস্যু হয়েছে, এইভাবে পাওয়া যাইতেছে না ডাটা, সো এই জন্য টাইম লাগবে। কারণ আমি তো আসলে ওয়েব রিসার্চ করি, বেশিরভাগই রিসার্চ করে ডাটা কালেক্ট করি। তো সেই ক্ষেত্রে ফিক্সলি বলা যায় না যে মানে আমার আমার জিনিসটা এমন ভাবে সাজানো যে আমার ডেলিভারি টাইমটা এমন না। ঠিক আছে, আমি বলি হইতেছি আমি 7 দিন কাজ করব, 20 ঘন্টা নাইলে 40 ঘন্টা। সো রেজাল্ট কি আসবে আই ডোন্ট নো, বাট আমি তো কাজ করে যাব আমার ওইভাবে আসবে আর কি। তো রেজাল্ট এই আসছে, আচ্ছা। তুমি তো এটা টার্গেট করছিলা, সো আমার এই টাইম আরো লাগবে। হুম, হুম, হুম। এইভাবে অনেক জিনিসটা। সময়, আচ্ছা অনেক সময় ক্লায়েন্টকে ফ্লেক্সিবল পাইছেন। অনেক সময় ক্লায়েন্ট মানে নাই, এরকমও তো হইছে। আমার ক্ষেত্রে যদি না মানে তাইলে হইতেছে হার্ড এন্ড সোল ট্রাই করি টাইমে দিয়ে দেওয়ার জন্য। আর যদি সে বলে যে ক্যান্সেল করতে, তাইলে আমি ক্যান্সেল করে দিই। কারণ আমার কাছে ক্লায়েন্টের মানে প্রথম যে স্যাটিসফ্যাকশনের যে ওয়ার্ডটা তার কাছে আসে, আমি সেটার দিকেই যাই, যেটা আমার লস হলে হোক। কারণ ওই দিক থেকে সে অলরেডি একবার সে আমার কাছে নাখোশ হয়ে আছে।
আর সেটাতে যদি আমি জোর করতে যাই তাইলে ডাবল নাকশ হইতে পারে। তো প্রথম নাকশেই বিদায়। মানে হুম, লস হুম, অন্তত আমার ২ দিক বা ৩ দিক থেকে না আসুক। হুম, হুম, আমি হুম। সেটা ভাবি আরকি। যে লস হলে তাহলে প্রথম দিকেই চলে যায়। তাইলে তো ভাই আপনি খুব স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ। বুঝলাম তাইলে। হ্যাঁ। এটাই হওয়া উচিত। মানে ক্লায়েন্টদের সাথে আমি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, নট অন্য কোনো কিছুতে না, তো বেশি না। কারণ ওই যে বললাম যে এটাই হইতেছে আবার ক্লায়েন্টদের সাথে একটা কমিটমেন্ট টাইপসের আরকি, যে যে বলে দিবে যে প্রথমেই যদি সে ঘুরে ফিরে যদি ক্যান্সেলেশনের দিকে যায় তাইলে আমিও ভাবি যে এটাই একটা ভালো সলিউশন। আচ্ছা ভাইয়া তাহলে আপনি ফ্রিল্যান্সারদের জীবন কি গোছানো হয় ভাইয়া? একটু বলেন তো। আমার এই রুম দেখে মনে হইতেছে ভাই গুছানো। আপনার রুম তো আমি এখনো সুন্দর। গুছিয়ে উঠতে পারি নাই, বাট একটা সময় তো অবশ্যই আস্তে আস্তে গোছানো দরকার। আপনাদের যেমন আপনার কেরিয়ার যদি চিন্তা করি, আমার বয়স অত হয় নাই এখনো ধরতে গেলে, ঠিক আছে? সো আপনি আপনি কত বছরে বুঝেছেন এটা আপনি খুব ভালো জানেন। সো আমাদের তো মাত্র ভাইয়া, শুরু। ভাইয়া আমি তো গুছাইতে পারি নাই। আমি তো আপনি গুছাতে পারেন নাই, বাট আমি তো ভাই আপনার ভিডিও একদম পারফেক্টলি 2020 সাল থেকে এখন পর্যন্ত দেখি। সো যেমন এই যে 2 দিন আগেও মনে হয় আপনি বাংলা ব্লগিং নিয়ে একটা ভিডিও ছাড়ছেন, হুম, হুম, ঠিক হুম। আছে? সো আমি সত্যি ভাই, আপনি যদি আমার ডিভাইস চেক করেন কি পরিমাণে ডাটা আমার ভিডিও মানে কনজিউমিং এ যায়, মানে মোবাইল অপারেটর কোম্পানি আর ডাটা অপারেটর কোম্পানি ছাড়া কেউ বিলিভ করবে না। আমি আমি কাজ করতে ভিডিও দেখতেই হবে আমার, এটা আপনার হুম, হোক যার হোক, হুম, হুম, ঠিক হুম, আছে? তো আমি তো আপনার ওই ফরমেশন বা আপনার ওই চেঞ্জ গুলো আমি অন্তত দেখতে পারি ভাই, যে আর কেউ না জানুক অন্তত, ঠিক আছে? হুম, সো হুম। আপনি গুছে উঠছেন, এটা অবশ্যই সামনে আরো অনেক পারফেক্ট হবেন। আমরাও চেষ্টা করতেছি, আপনাদের দেখা দেখি সাহস পাইতেছি। নতুন যারা আসতে চায় তাদের ব্যাপারে আসলে গুছানোর ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন যে আসলেই মানে কিভাবে অগোছালোটা গোছানোর থাকে? ব্যাপারটা আমি নতুনদের ক্ষেত্রে বলবো হইতেছে যে ভাই হাইলি ফোকাস করো স্কিল, এবং এই যে সবার যত বেশি মানুষের ভিডিও বা যত বেশি পডকাস্ট আছে, যত কিছু আছে সবকিছু দেখো, সবকিছু দেখে নিজের একটা ফ্লোরনেস এর একটা জায়গা বানা। মানে এমন না যে সৌরভ ভাইরে ফলো করব, রাসেল ভাইরে ফলো করব, দরকার নেই। সবার সবকিছু শুনো, সব উপদেশ মানো, শুনে যাও, পজিটিভলি নাও, কারোর কোনো কিছু নেগেটিভ দিকে তার সাথে তর্কতে জড়াইতে নাই। কারণ ওই ওই জ্ঞানের লেভেলে তো আমরা যাইতে পারি নাই। সাপোজ ধরেন আপনি রাসেল ভাই, আপনি এখন একটা কথা বললেন, আমি আপনার সাথে তর্ক করতে যে যাব, ওই জ্ঞান তো আমার নাই। আপনার কেরিয়ার 2013 সাল, আমার মাত্র 4 বছর। আমার হয়তো বা 4 বছরে মানে একটা জিনিস হয়েছে যেটা এতটুকু, আর আপনার তো এত বিশাল। তো আপনার সাথে তর্কে যাই কোনো লাভ নাই। তো দেখো, কনজিউম করো, সবকিছু পজিটিভলি নাও। যদি তার ভিতরে কোনো নেগেটিভ থাকে সেটা অ্যাভয়েড করে যাও। তারপরে নিজের একটা একটা নতুন একটা লাইন বানাই, সেটা ফলো করতে থাকো, ফলাফল আসা শুরু করে তারপর যদি সম্ভব হয় তাহলে গোছাও। এই ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো কিছু করতে পারো, মানে কোনো কিছু ঠিক থাকবে নাকি থাকবে না, নিজের স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করে। আচ্ছা ভাই আমি আরেকটা জিনিস একটু যদি এড করতে যাই তাহলে একটু দেখেন তো কেমন হয় যে ধরেন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা ইউটিউব করি বা ইউটিউবে যাই ভিডিও দেখি মানে ফেসবুক চালাই ফেসবুকের বিভিন্ন ইস্যুতে আমরা জড়ায় যাই। এটা কইরা তো আসলে আমরা আল্টিমেটলি নিজেদের এই যে ছোট্ট একটা জীবনে যে সময়টা এটা নষ্ট করে ফেলতেছি না। আমরা যদি হ্যাঁ, এটা কনজিউম করি, কনজিউম করার পরে এটা থেকে আউটপুট আনি যে আমি সৌরভ ভাইয়ের এই ভিডিওটা থেকে এই যে এই পডকাস্ট থেকে এই জিনিসটা পাইলাম। হ্যাঁ, এই কথাটা পাইলাম। আমি নতুন একটা জিনিস পাইলাম। আরেকজনের কাছ থেকে আমার একটু ছোট্ট, ছোট্ট করে, হ্যাঁ? যারা মনীষীরা ছিল বড়, বড় মানুষ এরা তো এটাই করত, তাই না? বেশি, বেশি পড়তো। তারা হয়তোবা YouTube দেখতো না, Facebook দেখতো না। কিন্তু তাদের ঘরের ভিতরে বড়, বড় বইয়ের লাইব্রেরি ছিল, বড়, বড় ভাবে মানে ওইভাবে কাজ করত। তো বই পড়া এখন এই যে একটু আ ডিজিটালাইজড হইয়া এটা YouTube এ আসছে বা ইয়েতে আসছে। সো তারা যেটা করতো তারা আসলে যেটা পড়তো ওইটা নিজের জীবনেও কাজে লাগাইতো, নিজে ইয়ে করত। তো আসলে আল্টিমেটলি আমি আরেকজন সেলিব্রিটির ওইখানে গিয়ে গালিগালাজ কইরা বা আমি যদি ওইখানে গিয়ে একটা নেগেটিভ মন্তব্য কইরা হ্যাঁ, হয়তোবা আপনি সামগ্রিক একটা মানে আনন্দ পাচ্ছেন বা একটা ইয়ে পাচ্ছেন। আল্টিমেটলি আপনার ২ পয়সা আসবে না বা আপনার ঘরে এ এ মানে ১ কেজি চালও দিবে না সে। তাই না? এরকমই তো ভাইয়া। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি তো বললাম যে এখানে মানে যে কোনো জায়গাতে আপনি যদি ফোকাস করতে যান, আমার মনে হয় যে নেগেটিভ ব্যাপারটা নিজের থেকেই ছাড়তে হবে, যাতে আপনার ফোকাস এরিয়া বা আপনার স্ট্রাগল টাইম যদি লম্বা হয় তাইলে আপনি ওই লম্বা টাইমটাতে অনেক হাইলি পজিটিভ থাকতে পারেন। মানে আপনি যদি নিজের লাইফ থেকে একটা একটা নেগেটিভ ব্যাপারটা সরাইতে পারেন,
ওই লম্বা স্ট্রাগলিং টাইমটা আপনি খুব লম্বা দৌড়াইতে পারবেন। আসলেই ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে যারা তাহলে মোট কথা যারা ফ্রিল্যান্সিং শুরু করবে, শুরু করার সময়টা এই টাকা পয়সার দিকে না চিন্তা করে আগে স্কিল, নাকি আগে টাকা, বা না দুইটা একসাথে? না, টাকা তো যদি স্কিল ডেভেলপ হয় তাহলে টাকা আসবে। টাকার কথা চিন্তা করবে নাকি করবে না, এটা আসলে এক একজনের এক একটা পার্সপেক্টিভ আছে। হুম, কিন্তু হুম, আমি বলবো যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, একজন একদম নতুন এবং অল্প বয়স্ক থাকলে তাইলে তো তার আসলে অত বেশি টাকার কথা চিন্তা করার কথা না। ঠিক আছে, তার হুম, হুম, স্টাডি আছে আর সে স্কিল ডেভেলপ করবে। আর হুম, স্কিল হুম, ডেভেলপ করতে চাইলে যদি টাকার কথা চিন্তা আসে, আমার মনে হয় সেই স্কিল ডেভেলপে সমস্যা আছে। হুম, 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 ওটা লং লাস্টিং হবে না। ঠিক আছে, কিছু জিনিসের তো অবশ্যই বাধা থাকবে, যেমন ধরেন আমরা অনেকগুলো টুলস দেখি না যে প্রিমিয়াম হুম, লেখা থাকে, প্রিমিয়াম। কিন্তু প্রিমিয়ামের বেশিরভাগই দেখা গেছে কি একটা বেসিক টাইপস এর জিনিসের আইডিয়া দিয়ে দেয়। জি, সো ওই প্রিমিয়ামে ঢোকার আগে যদি আপনি 100% ওই বেসিক ব্যাপারটাও ধরতে পারেন স্কিলের মাধ্যমে, হুম, হুম, তাইলে না হয় আপনি আস্তে আস্তে বেসিক প্রিমিয়ামের দিকে যাইতে পারেন। বাট জি, আপনি জি, যদি বেসিকেই চিন্তা করে ফেলে কেউ, যদি মানে বর্তমান যুগে এসে যদি 2024-এ এসে যদি স্কিল ডেভেলপ করার আগেই টাকার কথা চিন্তা করে, তাহলে আমি বলবো যে খুবই বোকামি, ওটা লং লাস্টিং হবে না। হইলেও দেখা গেছে কি পার্সেন্টেজটা খুবই কম, 100-তে কতজন পারতেছে। ভাই একটা ঠিক আছে, একটা স্কিলে কতদিন সময় দেওয়া উচিত, মানে শিখা এবং কাজে দুইটা, মানে? না স্কিলে স্কিলে হইতেছে এটার আমার অনেকে আসলে টাইম দেয়, বাট আমি বলবো হইতেছে আহ 90 দিন, মানে 90 দিন পর পর তার এটা নিয়ে যাচাই করা দরকার নিজেকে যে কতটুকু গেলাম। সেটা অনেক রকম হইতে পারে, যে কেস স্টাডি করে কাউকে দেখাইতে পারে বা পোস্ট করে দিতে পারে, কোনো কোনো জায়গাতে ক্লায়েন্ট হান্ট করতে পারে, ক্লায়েন্টের সাথে রিচ আউট করার ট্রাই করতে পারে। ঠিক আছে, 90 দিন পর পর যদি 90 দিন দেখা যায় যে এটার কোনো ফলাফল নাই, তাইলে আপডেট হইতে পারে। এটা আমি শিখছি হুম, হইতেছে ফাইবারের কিওয়ার্ড রিসার্চ এর যে ব্যাপারটা আছে, ওখানে হুম, ওরা হুম, বলে যে 90 দিন হইতেছে যে কোনো একটা জিনিসের একদম পারফেক্টলি বুঝার একটা ব্যাপার আর কি। যে হুম, আপনি হুম, হুম, ওই ওই ব্যাপারের কি ফলাফল, কি সামনে যাবেন না পিছনে যাবেন, নাকি আরো বেশি ডেভেলপ করতে হবে। সো আমারও মনে হয় যে 90 দিন পরে যে কোনো একটা জিনিস শিখার পর 90 দিন পরে সে একটু ভয়েস রেজ করা দরকার। হইতে পারে যার থেকে শিখতেছে তার থেকে, হইতে পারে যদি একদম অনেক আছে যেমন আমার মতো যারা ছিল, ধরেন একদম নীরবে আপনাদের সাথে কোনো কারো কথা না বলে, মানে একদম শূন্য দিয়ে শুরু করতেছে, কারোর সাথে ইয়ে করতেছে না, তাইলে ধরেন 90 দিন পরে সে ওই ধরনের ওই ক্যাটাগরিতে যারা খুব ভালো করতেছে বা অলরেডি ডেভেলপ আছে তাদেরকে 10 জনকে বা 5 জনকে তার ওই ব্যাপারটা শেয়ার করতে পারে। আই থিঙ্ক যে যদি ক্লিকেবল হয় বা ভালো জিনিস দেয়, ওই 10 জনের ভিতরে কেউ না কেউ মিনিমাম 4-5 জন তাকে রেসপন্স করে যাবে, ভাই তুমি কিন্তু অসাধারণ কাজ করতেছো, তুমি তো ভাই ডেভেলপ করে ফেলছো অনেক, বা অ্যাপ্রিসিয়েট করবে। আর হুম, যদি হুম, কোনো কিছু হয়, সে যদি ওইভাবে লিখে যে ভাই যদি এখানে কোনো কিছু থাকে তাইলে বইলেন, ওইভাবে যদি লিখতে পারে, আমার মনে হয় ওখান থেকেও কেউ বলবো যে হ্যাঁ না এটা হয় নাই, তুমি চাইলে এই করতে পারো। সো এইভাবে টেস্ট করতে পারে যদি ফ্রি, মানে ফ্রিতে কেউ কোনো কিছু ভেবে স্কিল ডেভেলপ করতে পারে। বাট আমি বেশিরভাগকেই দেখতেছি যে কোনো কিছু জানে না, এর ভিতরেই সে এমন কারোর সাথে রিচ আউট করতেছে যে তাকে একটা ফোঁটা দিয়ে দিবে বা তাকে একটা ট্রিক্স শিখাই দিবে যে সে স্কিল ডেভেলপ করে ফেলবে। আমার মনে হয় ওগুলা লং লাস্টিং এ দৌড়াইতে পারবে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা অনেক সময় নিয়ে নিচ্ছি আপনার, আসলে আমার কোনো সমস্যা নেই ভাই। গুরুত্বপূর্ণ সময়। বিষয়টা হলো যে ভাইয়া, আপনার জীবনে ফ্রিল্যান্সিং এ কমিউনিকেশন, ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশনের ব্যাপারটা কতটুকু হেল্প করছে, বা আসলে এই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা আমি একটু এড়িয়ে যাইতে চাই, কারণ হইতেছে 2024-এ এসে আমি আমি হইতেছে বেশিরভাগ গুগল ট্রান্সলেট করে করতাম শুরুর দিকে। এমন না যে জানতাম না, মানে একটু কেমন জানি কনফিউশনটা সরানোর জন্য, এবং ওটা আমাকে এত বেশি অভ্যস্ত করে দেয় যে এই 24-এ বা 23-এ যখন সবাই কলে এসে কথা বলতে যাইতেছে এবং আমার কিছু আহ মানে মার্কেট প্লেস থেকে একটু দূরে সরে যাওয়াতে একটা লং গ্যাপ পড়ে যায় মাঝখানে, যার জন্য আমার এই কমিউনিকেশনে প্রচুর সমস্যা ক্রিয়েট হয়ে যায়। এবং আমার মনে হয় যে ইংলিশ
জানাটা এখন বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। ইংরেজিটা আমার ক্ষেত্রে যেটা হইছে আরকি ভাই, আ আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তখন আ তখন থেকে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু করছি। আমি ইন্টারের থাকা পর্যন্ত টিউশনি করতাম আরকি। আর আমার জীবনটা মেসে গেছে আরকি। তো মেসে থাকা অবস্থায় আসলে ভাইদের সাথে উঠা-বসা, বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন দেশের মানুষের সাথে এটা করতে গিয়ে আসলে মানে বাংলা কমিউনিকেশনের লেভেলটা একটু অন্যরকম হইছে। আমি যদি গ্রামের বাড়িতে থাকতাম, আমি অনেক ছোটবেলায় শহরে চলে আসি। তখন ওই যে মানুষের সাথে থাকতে এমনিতে একটা ভার্বাল যে কমিউনিকেশনটা এটা মোটামুটি হয়ে গেছিল। আবার যখন ইন্টারের পরে যখন আমি ট্রিপলিতে পড়ছি আরকি। আ আপনাদের এই যে এপ্লাইড ফিজিক্স আরকি যেটা। তো এইখানে যখন আমি ইংলিশ মিডিয়ামে ওই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমি মানে কিছুই বুঝতেছিলাম না। মানে এখানে এই যে অঙ্ক-টঙ্ক এই সেই হাবি-জাবি, মানে আমি আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি ১ম সেমিস্টারে মনে হয় আমার আব্বারে বলছিলাম যে, "আমাকে দিয়ে এগুলা হবে না।" না পারতে বা আমার পাস করা লাগবে, আমাকে এখান থেকে বের হতে হবে। তো এগুলা করতে আস্তে মনে করেন এই ইংলিশের প্রতি একটা দুর্বলতা বলেন বা যেটাই হোক আমাকে বাধ্য হয়ে শিখতে হইছে। এবং এটা করার পরে আমি যখন মাস্টার্সের জন্য বিদেশ যাই, এর আগে আমি IELTS এর পরীক্ষাটা দেই। এগুলা করতে গিয়ে আমার হয়ে গেছে আরকি। তো অনেকের তো এই প্রসিডিউর গুলা হয় না। তো সেই ক্ষেত্রে যেটা হয় আরকি, মানে অনেক মানুষ আছে Google Translate দিয়েই ক্লায়েন্টের কাজ করে ফেলতেছে। তো আপনার আমরা যে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট লেভেল বলেন, অনার্স লেভেল পর্যন্ত যে ইংলিশ গুলা জানি, যে ইংলিশ গুলা পারি, এগুলা দিয়েই আসলে সম্ভব। আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ যে বাংলা এটা ক্লায়েন্টরা জানে। এবং অনেক ক্লায়েন্ট আমি পাইছি নিজেও যে সে এত ভালো ইংলিশ বলতে পারে না। একটা ফ্রান্সের ক্লায়েন্ট, সে নিজে Google Translate করে মারে। এরকম আছে, পাইছি আমি। হ্যাঁ, হ্যাঁ। সো আ এই আরকি। তো আমি মনে করি যে আসলে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। তবে আ যদি আপনি ইংরেজি পইড়া না বুঝেন সেক্ষেত্রে ক্লায়েন্টের কমিউনিকেশন এ আপনার একটু ঘাটতি হবে। তো পইড়া বুঝে নিজের লিখতে গেলে একটু প্রবলেম হয়। এখন মোবাইলে আপনি যা বলতেছেন এটা বাংলাতে বললে ইংলিশে লেখা দেয়। এটারে একটু মডিফাই এই সেই কইরা কিন্তু ক্লায়েন্টকে আপনি দিতে পারেন। এরকম অনেক ভাই-বোনদেরকে আমি দেখছি যারা আ ক্যারিয়ারে অনেক ভালো করছে Fiverr এ, Upwork এ শুধুমাত্র এই প্রসেস গুলো মেইনটেইন কইরা। তো আমার কাছে মনে হয় যে বেসিকটা দিয়েও করা সম্ভব। তবে যদি আপনার হ্যাঁ, প্র্যাকটিস করতে এটা তো অবশ্যই যে আমরা যারা আগে এই যে আমি তো নিজেকে খুব লাকি মনে করি যে আমি 4 বছর আগে শুরু করছি। ঠিক আছে? যে বর্তমানে যদি আমি শুরু করতে যাইতাম তাইলে আমি বলব যে আহ, মোটামুটি বেসিক না, মানে 50% এর মতো জ্ঞান থাকা দরকার আসলে। কারণ এখন আপনার যদি হয় আপনি তো আহ ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতেছেন বর্তমানে। সো ক্লায়েন্ট চাইবেই যে এসে লাইভে এসে কথা বলে বুঝাইতে। ঠিক আছে? বা ওইরকম অনেক ধরনের স্কিল আছে যেগুলো আপনি লাইভে এসে কথা বলে নিতে হবে। দেখা গেছে কি আপনি ফুললি স্কিল বাট আপনি ভয় পাইতেছেন মিটিং এ। আমি এরকম অনেকজনকে দেখছি অনেকগুলো প্রজেক্টের জন্য সে সাড়া পাইতেছে। ক্লায়েন্ট আসতেছে জাস্ট জুম মিটিং এর কথা যখন বলে সে থেমে যায়। সো ওখানেও অনেক ব্যাপার আছে, অনেক ধরনের হ্যাক আছে। সো ওই ব্যাপারগুলো যদি নিজেরা আসলে প্রবলেম ফেস না করে আমার মনে হয় সলিউশন সে বাইর করতে পারবে না। সো ওই আর ক্ষেত্রে দেখা গেছে ইংলিশ জানার পরেও অনেকজনকে দেখছি কি থেমে গেছে। আসলে আ একটা সমন্বয়, একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থাতে আসতে হবে আরকি। আপনি কতটুকু ক্লায়েন্টের রেসপন্স করতেছেন, ক্লায়েন্টকে আপনি বুঝাইতে পারতেছেন। শুধু ইংরেজি পারলেন এটাও না। আপনি যদি কাজ না পারেন ইংলিশ পাইরা তাহলে কি হবে? সো কাজটাও আপনি ক্লায়েন্টকে বুঝাইতে হবে। মানে সেটাই আপনি মানে কতটুকু স্কিল আসলে ডেভেলপ করার সাথে সাথে বর্তমান মার্কেটে স্কিল ডেভেলপের সাথে সাথে হালকা এসইও নলেজ থাকতে হবে, হালকা মার্কেটিং সেন্স থাকতে হবে, হালকা সেলস এর নলেজ থাকতে হবে, আবার এই যে কমিউনিকেশনের নলেজ থাকতে হবে। সো মানে বর্তমান যুগে এগুলা ছাড়া আসলে কোনো উপায় নাই। যেখানে যাক না কেন, যেটাই করতে যাক, সে ফ্রিল্যান্সিং না করলেও আমার মনে হয় ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি ওই ব্যাপারগুলো লাগবেই ইন ফিউচারে। হুম। মানে একটা মানুষ অনেক কিছুই করতে হচ্ছে। মানে অনেক কিছুই হ্যাঁ, এটা একটা একটা মানে হেল্প করবে। আমাদের কাছে অনেক AI-টেআই এগুলা আমাদের কাছে আছে। এগুলা হয়তো আমাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে। তো
যাই হোক আমরা ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছিলাম যে আসলে ফ্রিল্যান্সিং এ আমাদের কমিউনিকেশনের লেভেলটা কেমন হওয়া উচিত। কমিউনিকেশনটা নিয়ে আসলে তো ভয় পাওয়ার কিছু নাই। স্কিল ডেভেলপ করেন। আপনি যখন কাজের প্রসেসটা জানবেন, তখন ১-২ কথা দিয়ে মানে অনেক ক্লায়েন্টকে বুঝানো যায়। মানে কাজের প্রসেসটা জানলে এটা কনফিডেন্ট বাড়াবে এবং কনফিডেন্টটা বাড়লে আপনি দেখবেন এমনিতেই একটা জায়গায় যখন আপনি কথা বলতেছেন, কনফিডেন্ট চলে আসছে। তখন দেখবেন ওভার কনফিডেন্ট এ অনেক কিছু বলা যায় আরকি। তো যাই হোক মানে কনফিডেন্ট আসবে আরকি। তো ভাইয়া আ আপনি আসলেই আ ফ্রিল্যান্সিংটাকে সারা জীবন আমি একদম ফ্র্যাঙ্কলি বলেন যে ভাই আমি সারা জীবন ফ্রিল্যান্সিং করব বা আমি কি করতে চাই? মানে আমার এই ফ্রিল্যান্সিং এর এই ক্যারিয়ারটাকে নিয়ে আপনার প্ল্যানটা কি? হ্যাঁ, প্ল্যান আমরা অনেক সময় অনেকভাবে নেই কিন্তু সব বাস্তবায়ন হয় না। কিন্তু আপনার এই মুহূর্তে এসে ৪ বছরের এই ক্যারিয়ারে আপনার এই মুহূর্তে প্ল্যানটা কি? আপনি কিভাবে আগাইতে চান? আমার হচ্ছে এমন প্ল্যান যে এমন একটা জিনিস ক্রিয়েট করা যেটা আহ মাল্টিপল নেটওয়ার্কিং এরও ব্যবস্থা করবে, প্লাস হইতেছে আমার ইনকাম তো অবশ্যই, এবং এটা সোসাইটি বা যে কোনো সোসাইটিতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে আর কি। এমন কোনো একটা কিছু ক্রিয়েট করা, ডিজিটালি অবশ্যই। বিজনেস টাইপের। হ্যাঁ, বিজনেস তো অবশ্যই, বাট এটা নন প্রফিট বলে মনে হয় ওই ধরনের আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মানে আসলে যারা বলে জীবনে টাকার দরকার নাই, আপনি কি এটা মনে করেন? টাকার তো দরকার আছে না ভাই? আমার টাকার দরকার নাই, আমার ডলার হইলে হয়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা ভাইয়া আ আমি একটু বলি যে আমার জীবনে এই মুহূর্তে ধরেন ধরেন আমার যখন জব থাকে না বা আমার যখন হয় তখন আমার আসলে এগুলা কাভার হয় কিভাবে? আমার কাছে মনে হয় যে যারা ফ্রিল্যান্সিং এর একটা পর্যায়ে চলে আসছেন ভাইদের মতো একটা লেভেলে চলে আসছেন, তাদের উচিত যে আসলে এমন একটা ইনকামে যাওয়া যেটা আপনার ক্লায়েন্ট না থাকলেও আসবে। তো এটা হইতে পারে অ্যাক্টিভলি, হইতে পারে প্যাসিভলি। আমি যেটা করেছি আরকি, আমি এই পর্যন্ত আমার এফিলিয়েট সাইট ক্রিয়েট করেছি ৯ টা। এই ৯ টা থেকে প্রতি মাসে হলেও কিছু না কিছু বুঝতে পারছেন ৯ টা থেকে সবগুলারই আপনার অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে, অ্যাপ্রুভ করা আছে এবং পাশাপাশি এফিলিয়েট কমিশন জেনারেট হচ্ছে। আমি হয়তোবা YouTube এ হয়তোবা একটা পোরশনের যেহেতু YouTube এ আসলে সবকিছু মানে আমি যে ভিডিও বানাচ্ছি বা করতেছি যে এখন যে ভিডিওটা বানাচ্ছি, আমি ভাইয়ের থেকে সময় নিচ্ছি, আমি নিজে সময় দিচ্ছি। পাশাপাশি রাত্র অনেক হয়ে গেছে কিন্তু। তো সব মিলে আরকি হয়তোবা কিছু, কিছু দেখাচ্ছি। আরো হয়তোবা অনেক এক্সপ্লোর করব। বাট আমার একটা প্যাসিভ ইনকাম সোর্স আছে। এই যে বললাম যে ৪-৫ মাস ধরে আমি এআই দিয়ে ফটো জেনারেট করে বা আ বিভিন্ন ধরনের ওই যে আইকন জেনারেট করে এআই দিয়ে তারপর ইলাস্ট্রেটর বা এগুলা দিয়ে প্রসেসিং করে আমি আপলোড করছি। ওইখান থেকেও একটা আসার করতেছে। বিভিন্ন স্পন্সরশিপের ব্যবস্থা আছে। একটা ইংলিশ চ্যানেল আছে, ওইখানেও কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ওইখানেও কিছু, কিছু ছোট্ট, ছোট করে স্পন্সরশিপ আসতেছে। হয়তোবা আমি এগুলা রিভিল করতেছি না। তো যাই হোক, তো আমার কাছে মনে হয় যে যারা অ্যা ৪-৫ বছর পরে একটা ফ্রিল্যান্সিং এর একটা অবস্থানে চলে যাবে। নতুন অবস্থাতে যারা শুরু করতেছেন ক্লায়েন্টের কাজের পাশাপাশি এমন কিছু শুরু করা দরকার যেটা আপনার ধরেন ১ বছর টানা কাজ নাই কিন্তু আপনাকে যেহেতু আপনি অ্যা পরিবারের দায়িত্বশীল হবেন বা পরিবারের দায়িত্বশীল এখনই আছেন। এটাও ভাবার বা এইভাবেও চিন্তা করার দরকার নাই যে আমার ব্যাংকে লাখ, লাখ টাকা থাকবে। আমি নিশ্চিন্তে চলাফেরা করব। আসলে এটা এরকম হওয়া উচিত যে আপনি একটা ব্যালেন্স পূর্ণ জীবন এবং ওই যে একটা কথা জানতাম যে অ্যা একটা সবগুলা ডিমকে এক পাত্রে রাখতে নাই। সো এভাবে আরকি ছোট্ট, ছোট্ট করে ছোট্ট, ছোট্ট স্টেপে মানে আগানো আরকি। তো অবশ্যই সৌরভ ভাই হয়তোবা এই টাইপের কিছু একটা চেষ্টা করতেছেন। এটা হয়ে যাবে। তবে এটা এরকম না যে আ আমরা যে পরিকল্পনাগুলো আমাদের জীবনে গ্রহণ করি এগুলো 100% হয়ে যায়। এটা আসলে একান্তই আল্লাহ রাব্বুল আলামিন উপরওয়ালা যেভাবে চিন্তা করেন আমাদের জন্য যেটা সবথেকে ভালো মনে করেন ওইটাই করেন আরকি। সো আ ভাইয়া তাহলে আপনার জীবনের যে পরিকল্পনা এগুলা বাস্তবায়ন হোক। অবশ্যই আপনার সাথে শেয়ারিং, কেয়ারিং এগুলা হবে। আরো বেশি, বেশি হওয়া দরকার। আমি মনে করি। আচ্ছা ভাইয়া মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং হয়? হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হবে যদি সে আহ সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিজনেস করে আর কি। ধরেন
বাজার থেকে অল্প দামে কিনে এনে অনলাইনে সেল করলো, হুম, ওটাকেও হুম। ফ্রিল্যান্সিং বলা যেতে পারে। হুম, 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 হুম। এরকম হইতে পারে, বাট কাজ করা যাবে মোবাইলে, ওরকম ফ্রিল্যান্সিং তো আমি দেখি নাই। মানে স্কিল দেওয়া যাবে এরকম। জি, জি, জি। তাহলে মানে আচ্ছা, সেকে মোবাইলে যদি অ্যাপস থাকে, ওই অ্যাপসে রিপ্লে দেওয়া যাইতে পারে হুম, ক্লায়েন্টের হুম, সাথে, মানে ইনস্ট্যান্ট যে কমিউনিকেশন গুলো, জাস্ট এগুলো করা যাইতে পারে। এখন কেউ যদি প্রথমেই ফাইবার ইনস্টল করে মোবাইলে যদি ভাবে ওটা দিয়েই কিছু করে ফেলবে, আমার মনে হয় ওটা হয়তোবা দেখা গেছে কি 1 লাখে একজন বা দুইজন হয়ে গেছে। থাকে না কিছু এক্সট্রা, হুম, হুম, মানে হুম। এক্সট্রা মানে মেরিট নিয়ে এক্সপার্ট হয়ে যায়, ওরকম হইতে পারে। বাট আমার মনে হয় রেশিওটা খুবই কম। তো মোবাইল দিয়ে আসলে কোনো ফ্রিল্যান্সিং সম্ভব না। আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া মানে এই যে অনলাইনের যেই কাজ বা অনলাইনের যেই মানে যুগটা এখন চলতেছে, এটার মানে এই যে ছেলেপেলে ধরেন TikTok বা ওই যে নেগেটিভ যেই জিনিসগুলা ছড়ায়, এগুলাতে বেশি, বেশি ওই যে রিল-টিল এই যে বিষয়গুলো আসছে, এগুলো আসলেই কি মানে একটা সমাজকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে আপনি মনে করেন? মানে রিলস বলতে হইতেছে মানে 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 ধরেন ওই যে আ নেগেটিভ আছে না যে মার্কেটিং টাইপস এর রিলস। নেগেটিভ মার্কেটিং টাইপস রিলস বা সে হয়তোবা সারাদিনে রিলস ভিডিও দেখে। মনে করেন বিভিন্ন মানে সে তার টাইমটাকে ইউটিলাইজ করতে পারতেছে না বা করতেছে না। সে মানে এগুলাতেই আসলে মানে ইয়ে করতে পারতেছে। এটা না করে যদি সে এই টাইমটাই যদি অ্যা কোন একটা ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার চুজ করে এই সময়টা যদি এইখানেই দিত, তাইলে এটা ভালো হইতো না? সেটা তো অবশ্যই। এবং এটাও হইতে পারে সে যদি রিলস ভিডিও গুলা দেখতে দেখতে সে নিজে যদি রিলস ভিডিও বানানোর চেষ্টা করতে পারে, ওটা দিয়েও তার ইনকাম হইতে পারে। এবং ভিডিও ভিডিও বানানোটা ব্যাপার না, ভিডিও বানাইতে গেলে যে এডিট করতে হবে, ঠিক আছে, দেখা গেছে হুম, কি হুম। সে রিলস এডিট এক্সপার্ট হয়ে গেল। হুম, 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 হুম। So, আসলে কে কোন ব্যাপারটা কোন ভাবে রিলেট করবে, এটা আসলে সাডেনলি আসবে, হঠাৎ করে আসবে। সো ওটার হুম, জন্য হুম। রেডি থাকতে হবে। উপরওয়ালা, আমার মনে হয় উপরওয়ালা সবাইরে সবার প্যাশনের উপরে দারুণ ভাবে একটা স্কোপ করে দেয়, যে কোনো প্রকারে। যে তোমার প্যাশনের তো আছে আমি জানি, ধরো তোমাকে কয়েকটা সুযোগ দিয়ে দেখি যে তুমি ইউজ করতে পারো কিনা। সেটা হুম, হইতে পারে হুম। যে রিলস এর কথা বললেন সেটাতে, বা হইতে পারে যে টিকটক করে তার জন্য, বা যে ধরেন আমি ছিলাম হইতেছে ডিরেক্টলি কথা হইতেছে ভাই মুভি দেখার মানুষ, বা এই যে মোবাইল ইন্টারনেট ইউজ করার মানুষ। সো আমারও হয়তো ওই প্যাশনটা, ওই যে বললাম একটা সময় ছিল, উপরওয়ালা দিছে, আমি জাস্ট কানেক্ট করে নিছি, ওই হিসেবে এখন কথা বলতেছি। সো আমার একটা স্ট্রং বিলিভ, যে যেখান দিয়ে পেশন নিয়ে চিন্তা করে, উপরওয়ালা তাকে তার ওই পেশনে একটা সুযোগ দেয়। সে ওই সুযোগ নিতে পারলে তো যাবে না, বেশিরভাগই নিয়ে এখনো মার্কেটে এক্সিস্ট করে। আর বেশিরভাগেরই ধরতে পারে না আসলে যে তার প্যাশনটা কি এবং সে ওখানে যাবে কিনা। এবং ওই যে য বললাম যে ভাই প্রথম থেকেই যে এখানে কোনো কিছু করতে গেলেই অনলাইন সেক্টরটাতে তার প্রথম যে জিনিসটা বাদ দিতে হবে সেটা হইতেছে নেগেটিভিটি। নেগেটিভ চিন্তা টোটালি করা যাবে না, যে যেটাই দেখুক না কেন সেটা একদম নর্মাল কোন ফ্রিল্যান্সিং এর একদম, বা যে কোনো একটা নর্মাল ভিডিও থেকে একদম আপডেট যে কোনো 10 মিলিয়ন সাবস্ক্রাইব করার যে কোনো চ্যানেলেরই হোক না কেন, সেখানের হুম, হুম। ইনফরমেশনে হয়তোবা অনেক নেগেটিভিটি থাকবে। তার তো কাজ হইতেছে ওখান থেকে দেখে পজিটিভ জিনিসটা শিখা, তো নেগেটিভটা বাদ। তো যেখানে দেখবে যদি সেখানে পজিটিভটা চিন্তা করে যাইতে পারে, হয়তোবা পারবে না, জাস্ট আস্তে 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 আস্তে। সো এটা তাকে খুব ভালো কাজে দিবে। আচ্ছা ভাইয়া আপনার যে আমরা একটু আরেকটু আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আপনার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যে ক্লায়েন্ট গুলো ছিল এগুলো কোন দেশি ছিল বেশিরভাগ? আমার তো ভাই 80%ই হইতেছে, 80 না, আমার মনে হয় 90% ইউএসএ। ভার্বাল কমিউনিকেশন নাকি টেক্সট আদান-প্রদান কোনটা? মানে কোনটা বেশি হইছে? আমার বেশিরভাগ টেক্সটেই হয়ে গেছে, তবে বর্তমানে মানে 2024 থেকে দেখা যাইতেছে বেশিরভাগ হইতেছে আপনার। ও রিপিটিটিভ বায়ার মানে একটা ক্লায়েন্টের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন এরকম। করবো এটা না থাকলে তো ভাই আমি তো নাই, আমি সৌরভ নাই। আমি জানি না অন্যদের তো জিনিসগুলো দেখি না, বাট নিজের 4 বছরের অভিজ্ঞতা যা বলো যে বেশিরভাগেরই এরকম একজন দুইজনই লাইফটা ঘুরাই দেয়। বাট এটা নতুনদের কি বলা যাবে না, নাইলে আবার একজনকে ধরে পড়ে থাকবে, এটা যে কোনো প্রকারে চলে আসবে একটা সময়ে। বাট এটা না থাকলে তো ভাই কেরিয়ার
এক্সিস্ট করবে না আসলে কোনোভাবে। আচ্ছা ভাইয়া, মার্কেট প্লেসের বাইরের যে পেমেন্টটা এটা কিভাবে নেন আপনি? আমি নিই হচ্ছে গিয়ে, আমি ফাইবারের মাধ্যমেই নিয়ে আসি বেশিরভাগই। তবে তবে রিসেন্টলি হইতেছে রিমিটলি ইউজ করি। রিমিটলি ছিল, ট্যাপ ট্যাপ সেন্ড আছে, ঠিক হুম, আছে, হুম। এগুলা খুবই দ্রুত গতিতে বিকাশে টাকা নিয়ে আসে। আমি আবার ওই সফটওয়্যার গুলা ব্যাংকে দিই না, কারণ ব্যাংকে একদিন সময় লাগে যতটুকু জানি। বিকাশে নিলে দেখছি হইতেছে রেমিটেন্স দিয়ে দেয়, সো ক্যাশ ওয়াটের। আপনার যে জার্নি, সেই জার্নিতে আপনার টিম কতজন ছিল বা কেমনে কি আসে বিষয়টা যদি একটু জানতে চাই? আমার টিম, আমি আমি সৌরভ হইতেছে, টিম ছাড়া আমার কোনো এক্সিস্টেন্স একদম প্রথম থেকেই ছিল না, এখনো নাই আসলে। আমার সেই আমার টিম মেম্বারদের কারণে আমি এত কিছু শিখতে পারছি, বা এই যে সচরাচর স্কিলের পাশাপাশি যত কিছু আমি করতে পারছি, অবশ্যই আমার টিমের জন্য। সেই প্রথম দিকের টিম আর বর্তমানের টিম যতজনই ছিল, পার্মানেন্ট বা পার্ট টাইমে, সবার কাছে আমার, মানে সবার কাছে আমি খুব, কি বলতাম, কৃতজ্ঞ আসলে। তো যারা আ নিজের কেরিয়ার ছাইড়া টিমে কাজ করতে চায়, তাদের ব্যাপারে কি বলবেন? কোনো কেউ টিম মেম্বার হিসেবে 3 মাসের বেশি থাকাটা ঠিক না, যদি আচ্ছা, সে আচ্ছা। আসলে মার্কেট প্লেসে আসে এবং সে যদি ভাবে যে না, আমার ইনকামটা তো ঠিক আছে, তাইলে আমি ওনার সাথে থেকে যাব, তাইলে সেইভাবে ডেডিকেশন দেখাইলে ওই ফ্রিল্যান্সারও তাকে ওইভাবে টেনে নিয়ে যাবে, জাস্ট ফর ইকোনমিক্যালি। কারণ দেখেন, আপনি আপনার টিম মেম্বারকে জোর করে স্কিল আপ করাইতে পারবেন না কোনোদিনও। মানে জোর করে আপনি কাউকে স্কিল ডেভেলপ করাইতে পারবেন না। কিছু কিছু কাজের কিছু ব্যাপারটা শিখাই দিতে পারেন হয়তো, বা যে এইভাবে ভিডিওটা এডিট করো, হুম, হুম। 10 বার দেখাইলে হয়তোবা সে 10 বারে শিখে যাইতে পারে। কিন্তু যে স্কিল, যে এখানে এই মোশনটা দিতে হবে, এখানে এই ব্যাপারটা দিতে হবে, সেটা যদি সে স্কিল আপ করতে না পারে তাহলে তো হবে না। সো ওই জন্য আমি বলি যে 3 মাসকে বের হয়ে যাওয়া দরকার, 3 মাস বা 4 মাসের একটা ইন্টারনি টাইপস এর, তারপর চাই নিজে বাইরে চেষ্টা করা দরকার। এবং যে এই 3-4 মাসে যতগুলো প্রজেক্ট তারা করে, ওই প্রজেক্ট গুলার আহ কেন, কিভাবে, কি দরকার, যে টিম ওনার তার থেকে রিকোয়ারমেন্ট গুলো জেনে সে বাইরে যায় চেষ্টা করা দরকার। এবং প্রাইভেসি তো অবশ্যই মেনটেন করবে, কারণ টিম মেম্বারদের উচিত হইতেছে ধুমধাম করে যে পোর্টফোলিওতে যে কাজগুলো করতেছে সেগুলো শো অফ না করা। কারণ অনেকগুলো প্রজেক্ট থাকে, টিম ওনারও হয়তো বা অনেক সময় ভুলে যায় যে সে এনডিএ সাইন করে এই প্রজেক্ট গুলা তার টিম মেম্বারকে করতে দিছে, এবং ওই ডাটা বা ওই জিনিসগুলো যদি বাইরে লিকেজ হয়, সে যে কোন ফ্যাসাদে পড়বে সে নিজেও জানে না। যেমন আমি রিসেন্টলি একটা টেমপ্লেট পাইছি, বিলিভ করবেন কিনা জানি না ভাই, একটা মেয়ে বা ছেলের, এবং আহ, সে যতগুলো প্রজেক্ট সে করছে, প্রত্যেকটা প্রজেক্ট একটা গুগল স্প্রেডশিট দিয়ে দিছে, এবং ওই স্প্রেডশিটটা সে পাবলিকলি করে তার যে কোনো 2-3টা সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে তার মার্কেট প্লেসে দিয়ে রাখছে সে। এবং মজার বিষয়, তার পাশে আবার বায়ারের যে মেসেজ, বায়ার যদি ওই মেসেজে তাকে কোনো ডাটা ইনফরমেশন শেয়ার করে, সেগুলো সহ রয়ে গেছে। সো আমি ওইভাবে একটা মেয়েকে পাইছিলাম ফাইবারে, বাংলাদেশি ফ্রিল্যান্সার। সে দিছিল হইতেছে যে প্রজেক্টের যে ব্যাপারটা আছে না ফাইবারে নতুন হুম, 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 পোর্টফোলিও করা, ওখানে হুম। সে জাস্ট বায়ারের সব ডিটেলস দিয়ে দিছে। ধরেন একটা মেসেজ দিছিল বায়ার, ওই মেসেজটা দিয়ে দিছে পাসওয়ার্ড, ইমেল, লগ ইন করার অ্যাক্সেস। সো আমি যখন দেখলাম, আমি চেষ্টা করলাম, দেখলাম যে হ্যাঁ লগ ইন হইতেছে এবং চাইলে এখনই করে ফাঁসাই দেওয়া যাবে। তো তারপর ওই মেয়েটাকে খুঁজে আমি অনেক কষ্টে বের করে লিঙ্কডইনে রিচ আউট করে তাকে জানাইছি যে ভাই তুমি তো ফাঁসবা যে কোনো প্রকারে, তোমার তো এখানে এখানে আমি দেখছি, আহ তুমি ওই জিনিসটা এডিট করে দাও। তো ওরকম যদি আপনারা কেউ কাউরে দেখেন ওই জিনিসটা জানান, বা এইভাবে যে বলার সুযোগ পাইলে বলেন যে যে কোনো প্রজেক্ট আসলে যদি দেখাইতে হয় পোর্টফোলিওতে, আপনি 5টা বা 10টার বেশি আসলে দেখাবেন না। এবং আপনার টিম মেম্বার হইলে আপনার টিম ওনারের অনুমতি ছাড়া পোর্টফোলিওতে অ্যাড করবেন না, কারণ মনে রাখবেন যে আপনার টিম ওনার যদি ফাঁসে, তাহলে আপনিও কিন্তু ফাঁসবেন, কারণ ওই কাজটা তো আপনিও করছেন। আসলে যারা টিমে কাজ করে তাইলে একটু আ ভেবেচিন্তে আসলে করা দরকার। আর অবশ্যই faith টা রাখা দরকার। আর সততা না থাকলে আসলে কাজে আপনি ফাঁসবেন, অথবা যে
আপনার টিম ওনার আছে বা যার আন্ডারে কাজ করতেছেন তাকে বিপদে ফেলবেন আরকি। আচ্ছা ভাইয়া আমরা ফ্রিল্যান্সিং যারা নতুনরা আসলে এরকম ট্রাই করতেছে মানে সে হয়তোবা সোশ্যাল মিডিয়াতে বা YouTube এ এতদিন ফানি ভিডিও দেখতো বা এন্টারটেইনমেন্ট এর ভিডিও দেখতো। এখন চাইতেছে যে ফ্রিল্যান্সিং করবে। তো তারা কিভাবে ফিল্টার আউট করবে যে এটা রাইট চ্যানেল বা আমি এই জায়গাটা আপনি কিভাবে করেন এটা? এটা খুব মজার একটা বিষয় আমার কাছে। রিসেন্টলি আমি একজনের একটা দুইটা কোর্সে ভর্তি হয়েছি, ঠিক আছে? তো দেখেন, উনার ওই কোর্সে যে ক্লায়েন্টের যে নার্সারিং এর ব্যাপারটা, আমি এই ধরনের কথাগুলো আমার অন্যান্য কোর্সেও পাইছি, বা এই সেই অনেকগুলো ভিডিওতেও দেখছি ইউটিউবে। বাট বর্তমানে উনার কোর্সে যখন ভিডিওটা দেখছি, এটা আমার মাথায় ক্লিক করে, এটা আমি অ্যাপ্লাই করে আমার রিসেন্টলি কয়েকটা প্রজেক্টে খুব ভালো ফলাফল পাইছি। দ্যাটস মিন যে আপনার কাছে কিন্তু কথা কিন্তু সবাই একটাই বলে, যে কোনো একজন আপনাকে আসলে খুব ইন্সপায়ার করে দেবে, বা যে কোনো একজনের সাথে আপনি কানেক্ট হইতে পারবেন একই কথাই, ঠিক আছে? যেমন ধরেন আপনার স্কুলে তো টিচার অনেক ছিল, যে কোনো একজন হুম। টিচার আপনার পিক করে। তো ব্যাপারটা ওরকম যে আপনি কোন মেন্টর বা কার কথা শুনে আপনার মাথায় ক্লিক করবে, আসলে এটা আহ মানে কার সাথে আপনি কানেক্ট হয়ে যেতে পারবেন, এটা আসলে বলা বিদায়, আবার ঠিক আছে? বাট আরেকটা মানে আরেকটা ভাবে আমি চিন্তা করতেছি আমি আমার ক্ষেত্রে এটা হয়েছে যে ১ বছর আগে এই জিনিসটা আমার কানেক্ট করে নাই। আবার এটা কিছু ঝামেলা হইয়া বা একটা জিনিস হইয়া ধরেন এই জিনিসটাই আবার ১ বছর পরে আমার কানেক্ট করছে। এরকমও তো হইতে পারে। এটা তো অবশ্যই, এটা যে আমার সাথে খুবই দারুণ। আমি যে কোনো একজন মানুষের উপর জিদ করে আসলে ফাইবারে টাইম দিই, আপনাকে বলছিলাম মনে হয়। বাট ওকে দেখানোর জন্য যে হ্যাঁ আচ্ছা ওকে ফাইন, আমি আপনাকে দেখাই, এটাই দেখাবো, এই পরিমাণ ইনকাম করেই দেখাবো। তো ওর আহ উনার উপর জিদ করে যখন আমি কাজ করা শুরু করলাম, একটা পজিশনে ভুলে গেছি এইসব জিনিস। বাট পরবর্তীতে আমি নিজেই উনার ফ্যান ফলোয়ার হয়ে গেছি বিশাল পরিমাণে। উনার অনেক প্রিমিয়াম জায়গাতে আমি অ্যাক্সেস নিয়ে আসি, ঠিক আছে? সো পরবর্তীতে দেখলাম যে না আসলে আহ উনি খুব পজিটিভ একজন মানুষ, এবং ভালো কথাই বলে, যেটা উনি নিজে দেখে এবং অ্যাওয়ার করার চেষ্টা করে, ঠিক আছে? নেগেটিভিটি ব্যাপারটা তো বললাম যে আমি যখন শিখতে যাব, তার নেগেটিভ ব্যাপারটা আমার দেখার দরকার নাই। So, একটা মানুষের ভিতরে অনেক পটেনশিয়াল থাকতে পারে। অনেক কিছুই থাকতে পারে। একটা মানুষ তো তাই মানুষ তো ফেরেশতা হয়ে যাইত। তার সবকিছুই ভালো সেটাই। হবে না বা সবকিছুই খারাপ হবে না। তো যার যে ভালো জিনিসটা আছে ওইটা আমরা একটু গ্রহণ করি আরকি। সো ওইভাবে যদি চিন্তা করি আর আসলে আল্টিমেটলি আ আ আমি মনে করি যে আসলে বর্তমান সময়ে নতুনদের জন্য ২-৩ মাস এটা সময় না। এই সময়ে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, অনেকের কানেক্ট করে ফেলে। কিন্তু আসলেই আরেকটু সময় নিয়ে আসা উচিত বা ওইভাবে এত বিষয়টারে এত সহজভাবে না নিয়া আর আ হচ্ছে একটার পর একটা মাইলস্টোন সব একসাথে খাইতে যাইলেও সমস্যা। এই জিনিসটা একটু ইয়ে করা আরকি। তো আমি যদি ধরেন অ্যা এখন প্যাসিভ ইনকাম এর কথা ধরি। ধরেন আমি ১ম এই আমি লার্নিং করার চেষ্টা করছি। তারপরে এগুলা কেমনে আসলে কাজ করে এটা দেখার চেষ্টা করছি। অন্যদের কানেক্ট করতে পারছি কিনা, অন্যরা কোন লেভেলে গেছে এটা দেখার চেষ্টা করছি। তো নীরবে এই জিনিসগুলা দেখতে হবে, করে যেতে হবে এবং মানে এটা কনসিস্টেন্স থাকতে হবে। সো এই আরকি। আর সৌরভ ভাই আ আশা করি আমাদের যে ইনফরমেশন গুলো দিল, এগুলো আমাদের জীবনে অনেক কাজে লাগবে। আর ফ্রিল্যান্সিং আ বাংলাদেশ আ যদি এটা সত্যিই হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে আরো ২ বছর পরে গেলে আমরা আরো অনেক উপরের দিকে চলে আসবো। পজিটিভলি বিষয়টারে ইয়ে করেন। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ইয়ে করবেন। কি বলে পজিটিভ থাকবেন। আর জীবনে দুঃখ কষ্ট ছাড়া জীবন না আসলেই। আপনি বিভিন্ন প্রবলেমে পড়লেন, বিভিন্ন প্রবলেমে পড়বেন। এই জিনিসগুলো ওভারকাম করেই হচ্ছে আমরা মানুষ। সো এতটুকুই আ আমার এন্ড থেকে বলা। ভাইয়া এই পডকাস্ট আপনার সাথে আমি আরো অনেক বসতে চাই ইনশাআল্লাহ। আর সবাই দোয়া করেন। আ আমরা ভাইয়ের কাছ থেকে ফাইনালি নতুন ফ্রিল্যান্সার বলেন আর যারা আ আ মোটামুটি ক্লায়েন্টের কাজ করতেছেন তাদের ব্যাপারে কিছু পরামর্শ এবং যারা আ ফ্রিল্যান্সিং ছেড়ে দিবেন তাদের ব্যাপারেও কিছু পরামর্শ আমরা শুনে আজকের এই পডকাস্টটি শেষ করব বা লাইভটি শেষ করব আরকি। হুম, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং
আমি বলবো অনলাইনে উঠতে আসলে স্কিল, কমিউনিকেশন সবকিছুর সাথে অনেস্ট থাকাটা খুবই দরকার। এবং এই অনেস্ট ব্যাপারটা তো আমরা বাঙালি হিসেবে হওয়াটা অনেক ডিফিকাল্ট, বাট আস্তে আস্তে ট্রাই করতে হবে। এই অনেস্টি যদি না থাকে একটা পজিশনে যাই ভাঙতে হবেই শিওর। ঠিক আছে, ভেঙে যাবেই। ডিসঅনেস্টি ভাবে অনলাইন সেক্টরে থাকা যাবে না, রিয়েল লাইফে হয়তোবা থেকে যাওয়া যায়। ঠিক আছে, অনলাইন সেক্টর এমন একটা জিনিস, যদি একজন কেউ আপনার নামে রিভিউ দেয়, আপনার কোনো ক্ষমতা থাকবে না সেটাকে রিমুভ করার। ঠিক আছে, সেটা যে কোনো, আপনি হয়তো আপনার আইডেন্টি লুকিয়ে ফেলতে হবে সেই ক্ষেত্রে, যে সৌরভ অন্য কোনো কিছু হয়ে যাবে। আর সৌরভের এই নেগেটিভ জিনিসগুলো কিন্তু আর তার হাতে থাকবে না। তো অনেস্ট থাকাটা খুব দরকার। আর হচ্ছে যে যার উপরওয়ালার উপরে অবশ্যই আত্মবিশ্বাসী থাকতে হবে আমার মনে হয় 100%। কারণ উনি আছে বিধায় আমরা আছি, উনি চাইছে বিধায়ই আমরা পাইতেছি। আর উনি ঠিক যতটুকু আমাদের জন্য সেটিং করে রাখছে, মানে আমরা ততটুকুই পাবো, তার বাইরে তো আর হবে না। তো রিজিক যেটাকে বলে, সো এর বাইরে আমরা শুধু চেষ্টা করব, আর উনি ফলাফল দিন। দ্যাটস ইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কাউকে আর দিয়ে ফলো, কাউকে সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। না দিয়ে তো পরীক্ষা, কাউকে দিয়ে নিয়ে পরীক্ষা করে, আবার হুম, হুম, দিছে হুম। আবার নিয়েও নিয়ে নিয়ে এবং নেয়। ফ্রিল্যান্সিং বলেন আর যেকোনো সেক্টরে আমার কাছে মনে হয় একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। মানে ওই সময় গিয়ে তাকে একটু নিচে নামতেই হবে। কার্ভ নিচের দিকে নামে, আবার উঠে হয়তোবা। ডাউনফলটা আমার মনে হয়, মানে আপনি আবার উপরে থাকলে যে ধুম করে নিজের ইচ্ছে ডাউনে যায় না, বাট ডাউনফলটা দারুণ এক নতুন মানুষকে নিয়ে উদ্ভব হয়। আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখছি। হুম, 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 হুম। ঠিক আছে সৌরভ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে চট্টগ্রামের সুন্দর চট্টগ্রাম থেকে বা ওই এলাকা থেকে, আমি আপনাদের এলাকা দিয়ে, আপনাদের এলাকার উপর দিয়ে মোটরসাইকেল চালায় কক্সবাজার গেছি। খুবই সুন্দর এলাকা। হ্যাঁ, বলছিলেন। আমাদের সিলেটে আপনাকে স্বাগতম। অবশ্যই আসবেন। আর আমি আমাদের অনেক ভাইরা আসে, দেখা করার আসলে সুযোগ হয় না। আ আমি সৌরভ ভাইয়ের সাথে অনেক লম্বা সময় ধরে কখনো এইভাবে বসি নাই। এবং এভাবে ফেস টু ফেস খুবই কম বসা হইছে। আমার কাছে মনে হয় যে ১-২ বারে, ২-৩ বারে এরকমই হইতে পারে আরকি। সো আমি সৌরভের কাছ থেকে অনেক কিছু জানলাম। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও জানবো। এবং আমরা একসাথে আমাদের গ্রো আপ টা হবে আবারও। যারা থেমে গিয়েছিলেন আবার শুরু করেন। যেইখান থেকে আচ্ছা, পারেন ওইখান থেকে। আচ্ছা ভাই, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। সেটা হইতেছে, আমি আমার হাতটা দেখাই, এই যে দেখেন আমার হাতের অবস্থা, এটা কিন্তু আমার ডান হাত। ঠিক আছে, সো আমি কিন্তু ডাটা এন্ট্রি শুরু করছি এই হাত দিয়েই 2020 থেকে। আমার এই হাত ভাঙা 2019 সাল থেকে। সো যারা বলেন যে পারবেন না বা অনেক সমস্যা, সো আমার কিন্তু ডান হাতের দুই হাতই ভাঙা, মানে আমার কিন্তু হাতের আঙ্গুল উপরে উঠে না, ঠিকমতো টাইপ করতে কষ্ট হইতেছে। বাট আমি করি, আমার এক ক্লায়েন্ট এই ব্যাপারটা জানে। ঠিক আছে, লিঙ্কডইনের মাধ্যমে। সে দেখে তো আমাকে সাথে সাথে মেসেজ করছে, সৌরভ, হাউ ক্যান ইজ ইট পসিবল যে তুমি এই হাত নিয়ে ডাটা এন্ট্রি করো ভাই। ঠিক আছে, হুম, সো মানুষ চাইলে পারবে না, আমার মনে হয় হ্যাঁ এটা হইতে পারে না। হুম, ঠিক আছে, তো যারা আম- যারা তো সামনে পেয়ে যাবেন ফলাফল, আগাই যাচ্ছেন, তাদের জন্য তো অল দ্য বেস্ট। বাট যারা ভেঙে পড়তেছেন বা যারা ভাবতেছেন যে হবে না, এরা এগুলো ফাওয়ালা করতেছে, একটু আসলেই তো এটা কি হবে। দেখবেন আমাকে কেউ চিনলে না চিনলে রাসেল ভাই ভিডিও থেকে হয়তো বা হালকা পাতলা আর্ন করবে, কিন্তু যে আসলে যে জিনিসটা ধরার, সে সেই জিনিসটা ধরে সামনের দিকে আগায় যেতে থাকবে। আর যে ভেঙে পড়ার, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আরো বেশি টাইম দেন ভাই। ঠিক আছে, যে অল্পতে যদি দেখেন যে এটা দিয়ে তার হইতেছে না, সে তো আস্তে করে মুভ আউট করেন। নতুন আপনার যে সেক্টরে তার সাথে আপডেট কোনো জায়গা আছে কিনা সেখানে যান, সেটাতে ট্রাই করেন। ঠিক আছে, যদি আপনি টাইপ জানেন, আপনি তাইলে কেন টাইপিং এর কাজ পাইতেছেন না, এবার আপনি এডিটিং এর কাজে যান, পিডিএফ এডিট করেন। এবার আপনি পাইতেছেন না, তো আপনি ওই সেক্টরেরই অনেকগুলা সাব ক্যাটাগরি থাকে, ওখানে ওখানে যান, তারা আপডেট করেন। আমার মনে হয় ভালো ভালো ফল আসবে। প্রত্যেকটা সেক্টরেই আছে, ওটা নিয়ে গবেষণা করেন, ভেঙে পড়িয়েন না।
ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে জাযাকাল্লাহ। আর অবশ্যই আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার বাসার সবাইকে আমার সালাম দিবেন। আর অবশ্যই ভাইয়া। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমি যাদের কাছ থেকে শিখি, যেমন স্পেশালি বলতে হয়, আমার একজন বন্ধু আছে আজহারুল রাফি এবং আলমগীর হোসেন শাহীন। এই ২ জনই আমার গুরু, ১ম গুরু। আ যদিও আমার ১ম গুরু হচ্ছে আপনাদের চট্টগ্রামেরই ২ জন মানুষ। তবে তারা ১ সপ্তাহ ছিল আরকি। তাদের সাথে আমার কোনো কনট্যাক্টও নাই, যোগাযোগও নাই। তাদের নামও ভুলে গেছি আমি। বাট আল্টিমেটলি আ আমার কনটেন্ট ক্রিয়েশন এর জার্নি যদি আজহারুল রাফি না থাকতো বা আজহারুল রাফি যদি ওইভাবে না করতো, সেক্ষেত্রে হয়তোবা শুরুই হইতো না। এই আরকি। তো আমার ১ম দিককার ভিডিওগুলো তার সাথে অনেক মিলে। কারণ তাকে অনেক ফলো করতেছিলাম আরকি। তো যাই হোক, আ এই আরকি। তো আমি সবার জন্য দোয়া করি। এখনো আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন গ্রুপে, এই যে ফাইবার অফ বাংলাদেশ বললেন, ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ বললেন, এখানে যারা শিখাচ্ছে বিভিন্ন মানুষ, আপনার গোলাম কামরুজ্জামান ভাই বলেন, তারপর হচ্ছে আপনার আরো যারা আছে, হ্যাঁ? অ্যা মা ধরেন মিনহাজ মিনহাজ কি জানি ভাইয়ার নাম? আ কোটম্যান বিটির। হ্যাঁ, কুনমেন বিডির ভাই, তারপর আলী হোসেন ভাই, তারপরে হচ্ছে আপনার অ্যা আরো যারা খালিদ ফারহান থেকে শুরু করে আরো যারা আছে, সবাইকে আমি সবার ভিডিও সামনে আসে তো, যদি YouTube এ আ আ ভিডিও-টিডিও পাবলিশ করি, এদের ভিডিওই তো আসে সামনে, তাই না? আরো যারা আছে আপনার ঝংকার মাহবুব থেকে শুরু করে হাসিন হায়দার ভাই, যিনি বাংলাদেশে অনেক করতেছেন। তারপরে আপনার ওই যে ওস্তাদের আরো কারা আছে আপনার ওই যে ভাইগুলা, তাদেরকেও দেখি। তারপরে হচ্ছে আপনার অনেক ভাইকে দেখি আরকি। সবার জন্য দোয়া, অনেক শুভকামনা। আপনারা যারা কনটেন্ট পাবলিশ করে ভালো কনটেন্ট এবং আ আসলেই ইমপ্যাক্ট ফেলতেছে বাংলাদেশে, এদের সবার ভিডিও দেখেন, আ মাঝেমধ্যে দেখেন, তাহলে ভাল লাগবে এবং নিজেকে আপডেট করতে পারবেন। আসলে অন্যের জার্নিটা দেখলে নিজের ভিতরে ৫% হলেও আসে। এতটুকুই আরকি। ঠিক আছে ভাইয়া, আর আমি তাহলে হইতেছি আমাদের যত সিনিয়র আছে আপনি থেকে শুরু করে সেই সিনিয়র ভাই যে একদম প্রথম বাংলাদেশে ফ্রিল্যান্সিং শুরু করছে, তার জন্য আমি সৌরভ ফ্রিল্যান্সিং জানতে পারছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। আমি জানি অনেককেই আমি চিনি না, অনেক সিনিয়র মানুষকে আমি চিনি না। আমার একটা জিনিস মনে হয়, ওই সিনিয়র মানুষদেরকে আমি আজীবন রেসপেক্ট করেই যাব। এবং লাল সালাম তাদের সবাইকে। সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে নতুন কাউকে নিয়ে নতুন পর্বে। সে পর্যন্ত আ ইনশাআল্লাহ ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। যারা দেখছিলেন বিভিন্ন কোর্স, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।